প্রাক্তন প্রেমিকের ছোট ভাইয়ের বউ হয়ে মাত্রই পা রাখলাম তাদের বাড়িতে। খুব একটা ইচ্ছে করে প্রাক্তনের ভাইকে বিয়ে করিনি, মনের দিক থেকে বাধ্য হয়ে করেছি, তবে তা সম্পূর্ণই নিঃস্বার্থে। যতটা চতুর আমার প্রাক্তন, ঠিক ততটাই বোকা তার ভাই। আর আমারও বিয়ে করাটা জরুরি ছিল বাবার সম্পত্তিতে ভাগ বসানোর জন্য। প্রাক্তনের ভাইয়ের মতো বোকারাম আমার জন্য বর হিসেবে লটারি স্বরূপ। এক ঢিলে দুই পাখি মারব বলেই পূর্ণকে, মানে প্রাক্তনের ভাইকে বিয়ে করেছি। টানা 3 বছর প্রেম করে হাতে হাত রেখে, সময়ে অসময়ে চুমু খেয়ে সম্পর্কে 3টা বছর কাটিয়ে প্রাক্তন হঠাৎ একদিন বলল তার বিয়ে ঠিক। অথচ আমি তার জন্য নিজের পরিবার পরিজনকে কত কষ্ট দিয়ে তাদের পছন্দের ছেলেকে রিজেক্ট করে বিয়ে ভেঙেছি, শেষে কিনা সম্পর্ক নষ্ট করতে। কি করে ছেড়ে দেই তাকে প্রতিশোধ না নিয়ে। আর এই পূর্ণ, মানে প্রাক্তনের ভাই, হাবা হাসমত বহু আগে থেকে আমাকে পছন্দ করে। বাড়িতে সবাই ইচ্ছে মতো অপমান করে যখন থেকে শুনেছে অংশ বিয়ে করে ফেলেছে। ইমতিয়াজ আহমেদ অংশ, আমার প্রেমিক, মানে প্রাক্তন প্রেমিক, আমায় ধোঁকা দিয়েছে। খবরটা বাবার কানে যেতেই শুরু হলো বাড়িতে তুমুল ঝগড়া। আর সবটাই আমায় নিয়ে। আমার মাথায় ঘুরছে প্রতিশোধ। তাই যেচে পড়ে পূর্ণকে কল করে বললাম, ভালোবাসা আমায়? ছেলেটা ব্যাপক হারে ভেবাচেকা খেয়েছিল। তারপর আমতা আমতা করে কোনো জবাব দিতে গেলে আমিই বললাম, যদি বাসো তবে তোমাকে একটা চান্স দিতে চাই। 1 ঘন্টার মধ্যে কাজে নিয়ে আমার বাড়িতে হাজির হতে পারলে আমায় পাবে সারা জীবনের জন্য। আর যদি 1 মিনিটও দেরি হয় তবে চিরতরে আমায় হারাবে। ইউর টাইম স্টার্ট নাও। কথাটা বলেই কল কেটে দিলাম। মনে মনে ভেবেছিলাম, এ হাবাগোবা ছেলে 1 ঘন্টা নিজের ভেবাচ্চাকা ভাব কাটাতেই পার করবে। বিয়ে তো পরের ব্যাপার, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে ঠিক 1 ঘন্টা 15 মিনিট পার করে সত্যি হাজির হলো কাজিনী। আসল ভেবাচ্চাকাটা তো আমি খেয়েছিলাম। ওই হাবা বাড়ির গেটে দাঁড়িয়ে আমায় কল দিয়ে বলল, আমি কাচি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি, কেউ কি আমায় নিতে আসবে? ওই মুহূর্তে টের পেলাম আমার হার্টবিট করছে না। আমি অর্ধমৃত প্রায়। হাবা হাসমত সত্যি হাজির হয়েছে। আজ আমি সকালে উঠে 1 দফা ন্যাকা কান্না কেঁদেছিলাম। আর তাই বাবা আমায় প্রচুর বকেছে। আর এও বলেছে আমি যেন বাড়ি থেকে বের হয়ে যাই। আমার মতো মেয়ের থাকা না থাকা সমান কথা। এক ইঞ্জিনিয়ার ছেলের জন্য বিয়ের প্রস্তাব এসেছিল। আমি বাবার সাথে লড়াই করে সে বিয়ে ভেঙেছিলাম। বলেছিলাম অংশ ইঞ্জিনিয়ারের চেয়েও বেস্ট। কি হলো, শেষমেশ বেস্ট ছেলেই ধোকা দিয়েছে। তাই এ নিয়ে রোজই ঝগড়া হয় বাড়িতে। আর আমি রাগে প্রতিবারই উল্টো পাল্টা কথা বলে ফেলি। আজও বলেছি। আজকের কথাটা ছিল, আজকে আমি বিয়ে করে বের হয়ে যাব এ বাড়ি থেকে। বাবা বলেছিল, ছেলে কি গাছ থেকে টুপ করে পড়বে নাকি? আজকে বিয়ের জন্য। আমিও দেখব কে করে তোকে বিয়ে। ব্যাস, মুখের বাণী সত্যি করতে কল দিলাম এই পূর্ণ হাবাকে। মাথায় ছিল এই, হাবাকে বিয়ে করতে পারলে বাবার বাড়িও ছাড়তে পারবো, আবার অংশের ওপর প্রতিশোধও নিব। হয়ে যাবে এক ঢিলে দুই পাখি মারা। তবে মনে সংশয় ছিল, পূর্ণা আজই রাজি হবে না বিয়ে করতে। কিন্তু এ তো দেখলাম মেঘনা চাইতে জল। আমার কাজ হয়ে গেল। নিজেই গিয়ে এগিয়ে আনলাম কাজী আর বরকে। বাবা বাড়িতে থাকায় গলা উঁচিয়ে বললাম, আমি বিয়ে করছি, বর আর কাজী এসে গেছে। আমার এখন সাক্ষী লাগবে বাড়ির মানুষগুলো দয়া হলে যেন একটু ড্রয়িং রুমে আসে। তারপর তারপর আর কি, বাবা সেই রেগে বেরিয়ে এলেন নিজের ঘর থেকে। ভেবেছিলেন আবার বকবেন আমার এই ফালতু কাজের জন্য, কিন্তু সবটাই পাল্টে গেল হঠাৎ করে। বাবা পূর্ণকে দেখে চুপ হয়ে বললেন, বিয়ে কি এখন হবে? কি আশ্চর্য ব্যাপার, আমার বাবা আমার সাথে কত গরম হয়ে কথা বলে, অথচ হাবার সাথে কত সফটলি বলল। আর কি বলল, বিয়ে কি এখন করবে? 30 মিনিটের মধ্যে বিয়েও হয়ে গেল, আর বিদায়ও। কাজী সাহেব বিয়ে পড়ালেন, সাক্ষী হিসেবে বাবা আর প্রতিবেশী একজন মুরব্বী ছিল। মা চুপচাপ শো দেখলেন আমাদের সবার। তিনি বাকরুদ্ধ। কাজী সাহেবও বোকা বনেছিলেন, কিন্তু তিনি টাকা পেয়ে চুপচাপ নিজের কাজ করে চলে গেলেন। বিয়ে শেষ হতেই বাবা কোনো কথা ছাড়াই বলে উঠলেন, মিস্টার পূর্ণ, আপনি এখন আপনার বউকে নিয়ে বিদায় হন।
আমি অবাক হয়ে গেলাম বাবার কথায়। এ পর্যায়ে একটু কষ্ট অনুভব হলো আমার। এতদিন বাবা রাগে খুবই কত বলতেন, আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যা, তোর মতো মেয়ের দরকার নেই। তখন আমার খারাপ লাগতো না, মনে করতাম বাবার রাগটা যৌক্তিক। কিন্তু আজকের ওই কথাটা একদম কলিজায় তীরের মতো লাগলো। কোনো দিকে না তাকিয়ে বের হয়ে গেলাম বাড়ি থেকে। পেছনে পেছনে আসলো পূর্ণ। ঘন্টাখানেকের মাঝে এসে দাঁড়ালাম শ্বশুরবাড়ির গেটে। এতক্ষণ শুধু ছিলাম অন্য দুনিয়ায়, আর এখন আছি আমার নতুন দুনিয়ায়। পাশে আছে পূর্ণ, আমার বর, আমার প্রাক্তনের ভাই। বাড়ি থেকে এক কাপড়ে এসেছি। পরনে ছিল গোলাপি রঙের সুতি সালোয়ার কামিজ। চুলগুলো বেনি করা, কিছু চুল এলোমেলো হয়ে বেরিয়ে এসেছে বেনি থেকে। পায়ে একজোড়া স্লিপার, কানে গলায় কিছুই নেই। পূর্ণ আমায় নিয়ে গেট পেরিয়ে মেইন ডোরে কলিং বেল বাজালো। কেউ খুলছে না। সে বার কয়েক বেল বাজিয়ে মোবাইল বের করলো, হয়তো বাড়ির কাউকে কল করবে। আমার বুকের ভেতর ড্রিম ড্রিম শব্দে ভেতরটা তোলপাড় করছে। তুফান শুরু হয়েছে ভেতরে ভেতরে। বারবার মনে হচ্ছে ভুল করেছি, খুব বড় ভুল করেছি। ভালোবাসায় প্রতিশোধ নেওয়া যায় না। যেখানে প্রতিশোধের প্রশ্ন আসে সেখানে ভালোবাসা ছিলই না বলতে হবে। তবে কি আমি নিজেকে চিনতে ভুল করেছি? অংশকে ভালোবাসার ঢং করে এসেছি এতকাল। যদি তাই হয় তবে ভালোবাসি কেন বলতাম? আর যদি ভালোই বাসতাম তবে কি মনে মনে প্রতিশোধ নিতে চাইতাম? এ কেমন দ্বিধায় পড়লাম আমি। ভেতর থেকে দরজা খুলতেই দেখতে পেলাম এক মধ্যবয়সী নারীকে। আমার ধারণা ভুল না হলে ইনি অংশের সৎমা। ধুর, ওই বটটার নাম কেন নিচ্ছি বারবার? মেয়েটা শশী, তাই না পূর্ণ? মহিলাটি আমার দিকে তাকিয়ে পূর্ণকে প্রশ্ন করলো। জি, ইনি শশী, আমার বউ। পূর্ণের তটস্থ জবাব। আমি বেশ বিস্ময়ে তাকালাম, একবার পূর্ণের দিকে, একবার মহিলাটির দিকে। তাদের কথা বলার ধরন এত স্বাভাবিক কেন? কোনো উত্তেজনা নেই, না কোনো চিন্তা। বিয়েটা যেভাবে হয়েছে তাতে মহিলাটির উচিত ছিল উত্তেজিত হয়ে প্রশ্ন করা, তুমি আমাদের না জানিয়ে বিয়ে করেছ? কিন্তু না, রিয়াকশন একদম হ্যাপি হ্যাপি দিল। আর ওনার কথায় মনে হলো তিনি শুধু আমার নাম জানতেন না, আমায় দেখেছেন। কিন্তু কি করে সম্ভব? অংশ কি তবে আমার ছবিও দেখেছিল বাড়িতে? পূর্ণতা আমায় ব্যাচমেট হিসেবে চিনত। তার ভাইয়ের সাথে বহুবার দেখেছে, তাই পরিচিত। বাড়ির ভেতরে ঢুকতেই চোখে পড়ল ছোট্ট একটা ড্রয়িং রুম। বাড়িটা মোটামুটি বড়। আমি আগে এ বাড়িতে কখনো আসিনি, কিন্তু অংশের মুখে শুনেছিলাম এই ৮০ শতকের তৈরি বাড়িটির কথা। বাড়িটিতে বেডরুম অনেক, তবে বাথরুম মাত্র ৩টা। একটা গেস্ট রুমে, একটা তার বাবার রুমে, আর একটা বাইরে কিচেন সংলগ্ন। বাড়িটির নির্দিষ্ট কোনো ডিজাইন না করে অংশের দাদা নিজ বুদ্ধিতে এমন করে বানিয়েছেন। দাদার ধারণা ছিল বেডরুম বেশি হওয়া জরুরি, হলরুম না হলেও চলে। আর তাই ড্রয়িং রুমটা এত ছোট। আর বাথরুমও নিজ পছন্দে মাত্র ৩টা। আমি যখন ড্রয়িং রুমে ঢুকলাম তখন কিচেন সংলগ্ন বাথরুম থেকে বেরিয়ে এলো এক কিশোরী মেয়ে। পরনে তার ৮ পৌরে শাড়ি, গায়ের রং আমার চেয়েও বেশ উজ্জ্বল, আর খুব বোকা বোকা মায়াবী চেহারা। নাকে মাঝারি সাইজের একটা নাকফুল। বুঝতে বেগ পেতে হয়নি, এই মেয়েটাই তবে অংশের বউ। বুকের ভেতর আবার একটা ব্যথার সৃষ্টি হলো। শশী? পূর্ণ ধীর গলায় ডাকলো আমায়। জি। ইনি আমার ভাবি, যদিও বয়সে আমার চেয়ে ছোট। ও, আমি ছোট্ট করে বললাম পূর্ণের কথায়। ইনি কে ভাইয়া? মেয়েটির প্রশ্ন। আমার স্ত্রী শশী। পূর্ণের এ জবাব শুনে মেয়েটির মুখের রং কেমন পাল্টে গেল মুহূর্তে। যেন সে এই মুহূর্তে জীবনের সবচেয়ে খারাপ সংবাদটি শুনতে পেল। হয়তো এই সংবাদটি তার জীবন থেকে সুখ টেনে হিস্টে বের করে নিচ্ছে। এমন কেন মনে হচ্ছে? নির্ঝঞ্ঝাট পরিবেশ, কোথাও কোনো শব্দ নেই, নেই কোনো আলোর রেশ। আমি খাটের হেডবোর্ডে হেলান দিয়ে বসে আছি। বিছানার পাশে বড় একটি জানালা, পর্দাগুলো সরানো, তাই বাইরে থেকে অর্ধ চাঁদের হালকা রশি বিছানা ছুঁয়ে যাচ্ছে। ঘরময় অন্ধকার, শুধু চাঁদের এই একটুখানি আলো বিছানায়।
আলো আঁধারের এই স্নিগ্ধ সময়ে আমি একা। পূর্ণ তখন ওই মেয়েটির সাথে পরিচয় করিয়ে দিয়ে আমায় নিজের ঘরে রেখে গেছে। তারপর সারা বিকেল আমি চুপচাপ এখানে বসেই কাটিয়েছি। বিকেলে পূর্ণ এলো দুটো রেডিমেড সুতি সালোয়ার কামিজ নিয়ে। আমি বাড়ি থেকে এক কাপড়ে বের হয়ে এসেছি, তাই পূর্ণ এই জামা দুটো এনেছে। আচ্ছা, এই ছেলে কি জানে না একটা মেয়ের শুধু এই 3 কাপড়ে হয় না? ধ্যাত, আমিও কি ভাবছিলাম। আর তখন এই পূর্ণ হাতে একটা বড় ট্রে নিয়ে এলো। দেখেই বুঝতে পারলাম ট্রেতে খাবার নিয়ে এসেছে। খাবারগুলো আমার জন্য এনেছে। সে খেয়ে তারপর নিজেই গুছিয়ে এনেছে। পূর্ণ যাবার পর তার মা মানে সৎমা এসেছিল আমাকে খাবার খেতে ডাকতে। আমি খাবো না বলেছিলাম, আর তাই পূর্ণ আসতেই জানিয়ে দিয়েছে। আমার সামনে খাবারগুলো রাখতেই খিদেটা যেন যুদ্ধ শুরু করে দিল। পূর্ণ একবার শুধু বলল, এখানে খাবার আছে, খেয়ে নিন। আমিও চুপচাপ উঠেই খাওয়া শুরু করলাম। এরপর আর কোনো কথা হয়নি আমাদের। আমি খেয়ে একটা ঘুম দিয়েছিলাম। যখন ঘুম ভাঙলো তখন বুঝতে পারলাম ঘরে কেউ নেই, আমি একা। মানে পূর্ণ নেই, বাকিরা হবে হয়তো নিজের ঘরে। তখনই মনে পড়ল আবার সেই মেয়েটির কথা। কত মায়াময়ী লাগছিল মেয়েটার মুখ। সত্যি বলতে খুবই মিষ্টি মেয়েটা। হঠাৎই মনে হলো মেয়েটা অংশের বউ। আমি কেন তাকে মিষ্টি ভাববো? আমি তো ঘৃণা করি অংশকে, তবে তার বউকে মিষ্টি কেন বলবো? আর সেই সময় থেকে মনটা খারাপ করে বসে আছি খাটে হেলান দিয়ে। মনে পড়ছে বাড়ির কথা, বাবা মায়ের কথা। তাদেরও কি মনে পড়ছে আমার কথা? নাকি সত্যিই বাবা খুশি হয়েছেন ঘাট থেকে নেমেছি বলে? আর অংশ, সে কি জানে আজকের ঘটে যাওয়া ঘটনা? মনের তুফান কিছুতেই আজ থামবে বলে মনে হচ্ছে না। বিছানা ছেড়ে ওয়াশরুমে যাব বলে পা বাড়াতেই দরজায় ধাক্কা খেলাম কারো সাথে। অন্ধকার ঘরে লাইটের সুইচ কোথায় সেটাও ঠাউর করতে পারছি না। ওয়ালে হাত লাগিয়ে খোঁজার চেষ্টা করছিলাম, তখনই লাইট জ্বলে উঠল। ওহু, জ্বলে ওঠেনি, জ্বালিয়েছে পূর্ণ। তার সাথে ধাক্কা খেয়েছিলাম। কোথাও যাচ্ছিলেন? পূর্ণের প্রশ্ন। জি, ওয়াশরুমে। আচ্ছা যান, বলেই সে রুমের ভেতরেই কিছু খুঁজতে লাগলো। আমিও বের হয়ে গেলাম। ওয়াশরুমে ঢুকে প্রয়োজনীয় কাজ সেরে মুখে চোখে পানি দিয়ে বের হতেই বুকটা ছ্যাদ করে উঠল। ওয়াশরুমের সামনে দাঁড়ানো অংশ। শরীরে রক্ত যেন বিজলির মতো জ্বলে উঠল আমার। রক্ত প্রবাহ একবার থেমে আবার যেন দ্রুত গতিতে হতে লাগলো। এই ঘৃণ্য জঘন্য ব্যক্তিকে কষ্ট দিতেই তো এসেছি এই বাড়িতে। তবে কেন তাকে দেখতে আমার পৃথিবী থমকে গেল। চোখ ঝাপসা হয়ে আসছে। কিছু না বলে সরে আসছিলাম, কিন্তু তার আগে অংশ আমার হাত ধরে নিল। শশী, তুমি এখানে কেন? অংশের প্রশ্ন শুনে আমি কোনো জবাব দিলাম না। হাত পা কাঁপছে আমার যেন। এই মুহূর্তে আমি মৃগী হয়ে গেছি। অংশ আবারও প্রশ্ন করলো, কিন্তু এবার জবাব সে পেল। তবে আমি দেইনি। জবাবটা দিল তার সৎ মা রানু। পূর্ণ বিয়ে করে নিয়ে এসেছে শশীকে। আমি ঘাড় ফিরিয়ে তাকালাম আন্টির দিকে। তাকালো অংশ, তবে তার চেহারা দেখে মনে হলো সে বিরক্ত জবাব শুনে। হাত ছেড়ে দাও অংশ, পূর্ণ ঘরেই আছে বলে আন্টি আমাদের একদম কাছে এসে দাঁড়ালেন। ততক্ষণে অংশের বউ এসে দাঁড়িয়েছে। মেয়েটির নাম জানি না আমি। ফাজলামি করেন আপনি আমার সাথে? আমার বাপের বউ হওয়ার খুশিতে ভুলে গেছেন কার সাথে কিভাবে কথা বলতে হয়? মুখ বাঁকিয়ে বলল অংশ। আমি তাজ্জব বনে গেলাম। এ কোন অংশকে আমি দেখছি? এই লোক কখনো বয়সে বড় কারো দিকে তাকিয়ে কথা বলে না, অথচ আজ এসব কি বলছে? অবশ্য এই অংশকে আমার না চিনলেও চলবে। এই অংশ ধোঁকাবাজ, ঠকবাজ একজন মানুষ। অংশ মুখ সামলে কথা বলো, আর ছেড়ে দাও শশীকে। আরে চুপ করুন তো। আর তুমি এখানে কেন এত রাতে? অংশ আমার হাত মুঠোয় চেপে বলল। আমি শুধু বিস্ময়ে তাকিয়ে আছি তার দিকে। তার চোখ মুখ কেমন যেন লাল মনে হচ্ছে।
চোখের লালাবা অংশ তো মনে হচ্ছে রক্ত ঢেলে দিয়েছে কেউ চোখের ভেতর। তার কথা বলার ধরনও ঠিকঠাক লাগছে না, জড়িয়ে আসছে কথা সব। হাত ছাড়ুন ভাইয়ার বউয়ের। কাপা কাপা গলায় পেছন থেকে বলল অংশের বউ। পাশাপাশি আমি নিজেও হাত মুচড়ে বারবার বলছি হাত ছাড়তে, কিন্তু কিছুতেই সক্ষম হতে পারলাম না। আর বাইরে চেঁচামেচি শুনে পূর্ণ বেরিয়ে এলো ঘর থেকে। কিন্তু একটা ব্যাপার খেয়াল করলাম, পূর্ণের বাবা এলেন না এখনো। তিনি কি শুনছেন না এসব হইচই? ভাইয়া, শশীর হাত ছাড়ো বলেই পূর্ণ, অংশ আর আমার একদম মুখোমুখি দাঁড়ালো। অংশের চোখে চোখ রাখতেই সে বুঝে গেল কিছু একটা, যা আমরা কেউ বুঝতে পারছিলাম না এতক্ষণ। নেশাদ্রব্য নিয়েছে অংশ, আর তা পূর্ণ তার দিকে তাকাতেই বুঝে নিয়েছে। আচমকা ঝড়ের বেগে অংশের হাত থেকে আমার হাত ছাড়িয়ে নিয়ে রুমে ঢুকিয়ে দিল আমায়। ঘটনাটা আকস্মিক হওয়ায় কেউ কিছুই বুঝে উঠতে পারল না, তবে ভেতর থেকে আমি এতটুকু বুঝেছি অংশ পূর্ণকে মারতে যাচ্ছে, আর তার সৎ মা আর অংশের বউ তাকে আটকানোর চেষ্টা করছে। তাদের মধ্যে কি কথা হচ্ছে চেঁচিয়ে তা ঠিক স্পষ্ট নয় আমার কাছে। মিনিট 10 পর পূর্ণ ঘরে এলো। আমি তার দিকে দৃষ্টি না দিয়ে বিছানায় বসে রইলাম। কি করলাম আমি আজ? ভালোবাসায় প্রতিশোধ টেনে এনেছি, আর এই প্রতিশোধে বলি হচ্ছে এই ছেলেটা। তার ভালোবাসাকে গেম বানিয়ে দিয়েছি। বাবার সম্পত্তি পাওয়ার লোভ পেয়ে বসেছে আমায়। বাবা তো বলেছিল আমি যদি বাবার পছন্দের ছেলেকে বিয়ে করি তবেই সম্পত্তি পাবো আমি। কিন্তু পূর্ণ কি বাবার পছন্দের হলো? আমি পাগল হয়ে গেলাম না তো? আমার ভাবনা এলোমেলো হয়ে যাচ্ছে। কখনো ভাবছি প্রতিশোধের কথা, কখনো ভাবছি বাবার সম্পত্তির কথা। আমার এখন আসলে কি ভাবা উচিত সেটাই তো আমি জানি না। কথাটা ভেবেই দু চোখ বুঝেছি, আর তখনই শুনতে পেলাম, শশী ঘুমাবেন না এখন, খাবার আনছি আমি। অসহ্যকর লোক তুমি একটা, চিৎকার করে বলে বসা থেকে উঠলাম আমি। তার সামনে এগুতেই আমি চুপ হয়ে গেলাম। রক্ত গড়াচ্ছে পূর্ণের ঠোঁটের কোণে। তার মানে অংশ তাকে মেরেছে, তাই এত হইচই লেগেছিল বাইরে। ইস, কেমন ছেলে এটা, এত বড় হয়েও মার খায়। আমি অসহ্যকর মানুষই। আপনি বসুন, আসছি আমি বলেই চলে গেল হাবা হাসমত। ফিরে এলো ঠিক গুনে গুনে 10 মিনিট পর। আবারও হাতে ট্রে, আর তাতে খাবার। আমি আর কিছু না বলে খাবারের ঢাকনা খুলে দেখে নিলাম ভাত, সবজি আর ডাল। আমার মাথা গরম হয়ে গেল। এসব কি? আমি নতুন বউ, আজকে বিকেলে একটা মাত্র মাছের তরকারি দিয়েছিল ভাতের সাথে, আর ডাল। এখন আবার মাছও নেই। কি ফালতু এরা! ওহ, কিন্তু পেটে তো আবারও খিদে যন্ত্রণা দিচ্ছে। কি করি? খাবার পছন্দ না হলে দুঃখিত, আজকে ভাবি রান্না করেছে, তাই এর চেয়ে বেশি কিছু সম্ভব হয়নি। অংশের বউ রেঁধেছে? কথাটা শুনেই কেমন গা গুলিয়ে এলো আমার। অংশের বউ, আমার থাকার জায়গায় এখন অন্য কেউ। আবার কষ্ট হচ্ছে বুকের ভেতর কোথাও। আজকে দিনটা কাটলো এমন কষ্ট আর রাগ মিশ্রিত অনুভূতিতে। মরে যেতে ইচ্ছে করছে এই মুহূর্তে। এ খাবার গলা দিয়ে নামবে না আমার। পূর্ণ দৃষ্টি নিয়ে একবার তাকিয়ে পূর্ণের দিকে, তারপর সোজা চলে গেলাম লাইট অফ করতে। পূর্ণ হতভম্ব, সে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর আমি লাইট অফ করে ধপ করে বিছানায় এসে শুয়ে পড়লাম। হাবাগোবা ছেলেটা হয়তো কিছুক্ষণ ওভাবেই ছিল, তারপর ঘর ছেড়ে চলে গেছে। আমিও কিছুক্ষণ ফুফিয়ে ফুফিয়ে কান্না করে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকাল হতেই ঘুম ভাঙল রানু আন্টির ডাকে। চোখ কষলে আড়মোড়া ভেঙে তাকাতেই ভরকে গেলাম। আমার সামনে রানু আন্টি, পূর্ণের বাবা আর একজন বৃদ্ধা মহিলা। বয়সটা পূর্ণের বাবার চেয়েও বেশি মনে হচ্ছে। কিন্তু এ কেমন কথা? আমি ঘুমিয়ে আছি, তারা এ ঘরে কেন এসেছে এভাবে? হঠাৎ খেয়াল হলো আমার গায়ে ওড়না কোথায়। নিজের দিকে তাকাতে দেখলাম ওড়না গলায় আছে, তবে ঠিকঠাক নেই। আবার আমার ওপর কম্বলও আছে। এটা কখন নিলাম আমি?
এই মাইয়া, এত ঘুমাও কে? কর্কশ গলায় বলে উঠলেন বৃদ্ধা মহিলাটি। জি? জি আবার কি? তুমি নাকি আমাগো পূর্ণের বউ? তয় বউ যে হইলা কারে জিগাইয়া হইছ? জি? আমি এবার বেশ আশ্চর্য হলাম। এই মাইয়া, জি জি করে কে? ইনায়েত, তোর পোলা কারে বিয়া করছে এটা? মহিলা মুখ বাঁকিয়ে পূর্ণের বাবার উদ্দেশ্যে বলল কথাটা। আমার ঘুমের রেশ এখনো কাটেনি ঠিক মতো। আমি মহিলার কথা শুনে তেমন একটা গায়ে নিচ্ছি না। এই মুহূর্তে ঘুম থেকে উঠেছি। আমার এখন আরো কিছু সময় দরকার রেস্ট করার। ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত অনেকটা। কিন্তু রানু আন্টি বোধহয় খুব ভয়ে আছেন কোনো কারণে। তিনি বারবার বলছেন, আপা শশীকে তো দেখলেন, এবার চলেন আমরা ড্রয়িং রুমে যাই। আগে নাস্তা করি, পরে না হয় ওর সাথে কথা বলবেন। রানু আন্টির কথায় মনে হলো মহিলা পূর্ণের ফুফু হবেন হয়তো। কিন্তু তারা ঘরে প্রবেশ করলো কি করে? আমি কি দরজা না লাগিয়ে ঘুমিয়েছিলাম? আর পূর্ণ কোথায়? কাল না আমাদের বাসর ছিল? একটা দিন পার হয়ে গেল চোখের পলকই। আমার জীবনও পাল্টে গেল একদিনই। কাল সকালেও আমি ঘুম থেকে উঠেছি নিজ মসজিদে। কিন্তু আজ পূর্ণের দেওয়া জামা দুটো থেকে একটা পরে মুখ হাত ধুয়ে রুমে বসে রইলাম। বাইরে কি হচ্ছে তা জানি না, জানতেও চাই না। কিন্তু কথা হলো, হাবা হাসমতটা রাতভর কোথায় ছিল? বিয়ের পর তো বর কনে একসাথেই ঘুমায় জানতাম, কিন্তু এই ছেলে কোথায় ঘুমিয়েছে? এরই মধ্যে রানু আন্টির গলা শুনলাম, শশী, মুখ হাত ধোয়া হয়ে গেলে বাইরে এসো তো। আমি ভাবছি যাব কি যাব না। পূর্ণ কোথায় আছে কে জানে। মোবাইলটা একটু দরকার ছিল। বাবাকে কল করে বলতে হবে সম্পত্তির কাগজ তৈরি করতে। এখন তো আমি বিয়ে করেই নিয়েছি। আমি মনে মনে ভাবছিলাম কথাগুলো, তখনই খট করে আওয়াজ শুনতে পেলাম। ঘাড় ঘুরিয়ে দেখলাম পূর্ণ এসেছে। মাথা ভর্তি কোকড়া চুল তার, এলোমেলো পাখির বাসা মনে হচ্ছে। না চাই তো আমার হাসি পেয়ে গেল। শশী, আপনি একটু কিচেনের দিকে যান, ফুফু আপনাকে খুঁজছে। পূর্ণ ঘুমন্ত ভার গলায় বলল কথাটা। আমার মাথায় যেন বাজ পড়ল। তার ফুফু কিচেনে কেন ডাকছে আমায়? হুট করে মনে পড়ল এই ফুফু আবার বলবে না তো বাড়ির বউ যাও রান্না করো। ওহ নো, বলে আর্তনাদ করে উঠলাম আমি। কি হলো? পূর্ণের প্রশ্ন। আমাকে কেন ডাকছে কিচেনে? কাঠ কাঠ গলায় আমিও প্রশ্ন করলাম। তা জানি না, আর মাথায় কাপড় দিয়ে যাবেন দয়া করে। আর আপনার বাবা কল করেছিল, উনি আসবেন দুপুরে আপনার আত্মীয়দের নিয়ে। কথাটা শেষ করে পূর্ণ বাথরুমে ঢুকে গেল। আমি তো অবাক, বাবা কেন আসবেন আর আত্মীয়দের নিয়ে কেন? আমার মাথায় জটলা বেঁধে যাচ্ছে। কি হবে ভেবে ভেবে। পূর্ণের ফুফু দাঁড়িয়ে আছে কিচেনের দরজার মুখে। আমি দাঁড়িয়ে আছি চুলার সামনে, আর আমার পাশেই দাঁড়িয়ে আছে অংশের বউ। বেচারি সবসময় কেমন যেন পাংশু মুখেই থাকে। মেয়েটার মুখ দেখলে আমার মায়া হয়, কিন্তু অংশের কথা মনে হতেই গা জ্বলে যায়। খুন করতে ইচ্ছে করে মেয়েটাকে। আমি নাকি নতুন বউ, খাটাস ফুফু শাশুড়ি আমার নাজেহাল করে দিল কিচেনে ঢুকিয়ে। একবার বলছে নতুন বউ পায়েস রান্না করে খাওয়াবে, এটাই নিয়ম। আর অংশের বউ সকালে নাস্তা বানাবে। কি আজীব কারবার, বলা নেই কওয়া নেই, হুট করে এসব। অংশের বউ আটা গুলে নিয়েছে। মেয়েটা কাজে কর্মে একেবারে আনাড়ি, তা দেখে বুঝতে পারলাম। আমার অবশ্য তেমন কোনো সমস্যা নেই, রান্নায় আমি পারদর্শী। তাই পায়েস পোলাও কোরমা কিছুতেই ঠেকবো না। কিন্তু কথা হলো, বিয়েটা তো আমার স্বাভাবিক নয়। তবে তারা এত স্বাভাবিক কেন? তাদের তো উচিত পূর্ণকে কষে দুইটা থাপ্পড় মারা। তারপর কান ধরে জিজ্ঞেস করবে, কোন সাহসে আমাদের না জানি বিয়ে করেছিস? আর বউ নিয়ে বাড়ি আসার সাহসী বা করলি কি করে? তা না, এরা একদম সিরিয়াল ড্রামার মতো কাজে লাগিয়ে দিয়েছে আমাকে। অসহ্য। নাস্তা কি তৈরি হয়েছে? পূর্ণ কিচেনে দোরগোড়ায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলো। কিন্তু উপস্থিত আমাদের মধ্যে কেউ তার কথায় পাত্তা না দিয়ে যে যার কাজে ব্যস্ত।
পূর্ণ আবারও একই কথা বলতেই ফুফু খেকিয়ে উঠল। এই স্যামরা, কি শুরু করলি? খাওন রান্দা হইলে টেবিলে তো ডাক পড়বই। ফুফু, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে। পূর্ণ নত সুরে বলতেই ফুফু আবার গর্জে উঠল। কি এর অফিসে যাওন তোর, হ্যাঁ? এখনো তো বিচার আচার হইল না। কি মনে করছো এমনি এমনি পার পাইবা? এক ভাই লাখপতির মাইয়া ভাগাইছে, আর এক ভাই উকিলের মাইয়া ভাগাই আনছো। বিস্ফোরণ ঘটে গেল মুহূর্তে, যেন ফুফুর কথায়। পূর্ণ হতভম্ব। অংশের বউ লজ্জা আড়ষ্ট, আর আমি না আশ্চর্য না বিব্রত। কি বলল ফুফু? অংশ ভাগিয়ে বিয়ে করেছে? তবে আমি তো জানতাম সে কোনো বিপদে পড়ে আমায় ছেড়েছে। টপ টপ করে চোখের পানি ঝরছে আমার। পেছন ফিরে তাকালাম না। হয়তো পূর্ণ লজ্জা পেয়েছে, আর আমার পাশে থাকা মেয়েটিও লজ্জা পাচ্ছে। পায়ের আওয়াজ শুনে বুঝলাম ফুফু কিংবা পূর্ণ চলে গেছে কিচেন থেকে। বাংলাদেশের মানচিত্রের রূপ তৈরি হয়ে গেছে এক একটা রুটিতে। মেয়েটা ভয়ে ভয়ে বেলছে রুটিগুলো। আমার পায়েস হয়ে গেছে, অথচ মেয়েটির রুটি এখনো ঠিকঠাক হয়নি। সবজি ভাজিটা অবশ্য ভালোই করেছে। আমি কয়েক সেকেন্ডে মেয়েটির মুখের দিকে তাকিয়ে থেকে ওর হাত থেকে বেলুন পিড়ি নিয়ে নিলাম। আমি করে নিতে পারবো, আপনি? মেয়েটির কথা শেষ হওয়ার আগে বললাম, তুমি বাকি সব গুছিয়ে টেবিলে রেখে আসো। আমি রুটি বেলছি। মেয়েটি আর কথা বাড়ালো না, চুপচাপ বাকি কাজ করলো। আমি রুটি বেলে নিলাম। এই মেয়েটির প্রতি আমার রাগ অতটাও নয় যতটা অংশের ওপর। আমার ভালোবাসার মানুষটি ঠিক থাকলে এই মেয়ের কখনোই সাধ্য ছিল না ওকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার। কিন্তু ভাগ্যই আমার দয়াশীল ছিল না আমার প্রতি। থাক, এখন সেসব কথা। নাস্তার টেবিল গোছানো হয়ে গেছে। আমি কিচেনে দাঁড়িয়ে রইলাম। পূর্ণের ফুফুকে আমার একদম জল্লাদ জাহিল মনে হয়, তাই সামনে যেতে ইচ্ছে করছে না। অংশের বউ আমাকে ডেকেছিল। আমি বলেছি, তোমরা যাও, আমি আসছি। এরপর আমার না যাওয়ার ভাবনায় আঘাত হানলো। ফুফু শাশুড়ির কর্কশ গলায় ডেকে উঠল, নয়া বউ, এখনো বাইর হও নাই কে? তোমারে কি সিডি পত্র দিয়া আনন্দ লাগবো? ব্যাস, আর উপায় নেই। বের হয়ে গেলাম ডাইনিং টেবিলের কাছে। ছোট্ট ড্রয়িং রুমে একপাশে টেবিল, আর তার সামনের দিকে কিচেন। আমি বের হয়ে এক পলক পুরো টেবিলে চোখ বুলালাম। সৌর 6 চেয়ারের টেবিলের প্রথমেই আছেন ফুফু, তারপর আমার শ্বশুর, মানে পূর্ণের বাবা, তারপর অংশ। এখানেই থেমে গেল আমার চোখ। কি মারাত্মক লুক নিয়ে বসে আছে এই সকালে। নাস্তা নয়, যেন কোনো বিশেষ সেলিব্রিটি শো করতে বসেছে, তাই এত সাজগোজ করেছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেক শার্ট, স্লিভ ফোল্ড করা, শার্টের বোতাম উপর থেকে দুটো খোলা রেখেছে। বরাবরই তার এই স্বভাব, অন্য ছেলেদের মতো অর্ধেক বুক খোলা রাখে না। তবুও খোলা এতটুকু রাখবে যতটা রাখলে বুকের পশম হালকা চোখে লাগবে। প্রশস্ত ছাতি, ফিটিং শার্ট, লোমশ বুক, সব মিলিয়ে মেয়েদের চোখে নিজেকে আকৃষ্ট করার পায়তারা তার নিত্যকর্ম। কিন্তু এই সকালেও এই শ্বাস কেন? এখানে কাকে আকৃষ্ট করবে? ও বুঝেছি, সুন্দরী বউকে দেখাতে এভাবেই থাকে হয়তো। আমি এবার আর চোখে তাকালাম তার বউয়ের দিকে। বুকের ভেতর ধক করে উঠল তাকাতে। মেয়েটা মনোমুগ্ধকর চাহনিতে তাকিয়ে আছে অংশের দিকে। আমার মনের ভেতর বারবার এক অবাধ্য প্রলয়ঙ্কারী ঝড়ের সৃষ্টি হচ্ছে কাল থেকে, যতবার এই মেয়েটিকে দেখছি। জেনে শুনে আমি নিজেই নিজেকে আগুনে ফেলে দিলাম। কি দরকার ছিল প্রতিশোধের আগুন জ্বালানোর? সেই আগুনে এখন আমি নিজেই পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। চোখের কোণে 2 ফোঁটা জল, হাতের উল্টো পিঠে মুছে এবার তাকালাম পূর্ণের দিকে। এই ছেলেটাকে বলির পাঠা না করলেও পারতাম। কতটা সাধারণ আর সরল একটা মানুষ। আমায় ভালোবাসে, অথচ মুখ ফুটে কখনো বলতে পারেনি। আমি এবার একটু ভালো করে খেয়াল করলাম। পূর্ণ দেখতে একদম সরল সহজ। পোশাক পরিচ্ছেদও একেবারে সাধারণ।
অফিসে যাবে বলে একটা সাদা শার্ট, কালো প্যান্ট ইন করে পড়েছে। গলায় টাই পরলে অফিসিয়াল লুকটা পারফেক্ট হতো। হাতে ঘড়ি পরেছে, কিন্তু ফুল স্লিভ শার্ট হাতা একটু গুটিয়ে রাখলে চোখে পড়তো ঠিকঠাক। কিন্তু না, হাবা হাসমত তো ফুল হাতা লাগিয়ে পড়বে, স্কুল বয়সে যা অফিসে যাবে। হুহ, কতটা আনস্মার্ট ছেলে হলে এমনটা সাজে। এরপর চোখে পড়ল রানু আন্টিকে। তিনি একদম বোকা মহিলা সেজে বসে আছেন, যেন এই মুহূর্তে তিনি একজন জড় বস্তু। আমি যখন সবাইকে পরখ করায় ব্যস্ত, তখন আমার শ্বশুর বললেন, কাল বিয়ে করেছো তাই না? কথাটা পূর্ণের উদ্দেশ্যে ছিল। পূর্ণ খুবই ভদ্র ছেলের মতো মাথা নিচু করে জবাব দিল, জি। কার অনুমতি নিয়ে করেছ? গম্ভীর গলায় তার বাবা জিজ্ঞেস করলেন। বিয়েটা আমি করেছি, অনুমতিটাও আমারই ছিল। একদম শীতল গলায় জবাব পূর্ণের। আমার তখন মনে হচ্ছিল, পূর্ণের জায়গায় অংশ হলে কি জবাবটা এতটা শান্ত সুরে হতো। এই মুহূর্ত আমার মাথায় শুধু অংশের বিচরণ। কিন্তু হঠাৎ করে তার বাবা টেবিলে থাবা বসিয়ে বললেন, বেয়াদবি করছো তুমি পূর্ণ। কথাটা শেষ হতেই ঝনাত করে শব্দ হলো। টেবিলের সব খাবার ফ্লোরে পড়েছে। অংশ টেবিল ক্লথ টেনে সব খাবার সহ টেবিল ক্লথটা ফেলে দিয়েছে। পূর্ণ বসা থেকে ঝট করে দাঁড়িয়ে গেছে। আমি আর অংশের বউ দুজনই নিজ নিজ জায়গা থেকে সরে গেছি ভয়ে। অংশের মুখের দিকে তাকাতে আমি ভয়ে আটকে উঠলাম। চেহারায় রক্তিম আভা, তার চোয়াল শক্ত, হাত মুষ্টিবদ্ধ। দেখে বোঝা যাচ্ছে রাগ তার শিরায় শিরায় চড়ে গেছে। এই প্রথম নয়, এর আগেও তাকে আমি এমন ভয়ঙ্কর রূপে দেখেছি। বাড়িতে সকাল সকাল তামাশা না করলে চলে না। দাঁত কিরমির করে বলে উঠল অংশ, তামাশা আমরা করি না, তোরা দুই ভাই মিল্লা করছস। 2 দিন পরে পরেই তোরা একটা কইরা মাইয়া তুইলা আইনা কইবি বিয়া কইরা আইসস। ফাজলামি পাইছস? ফুফু রাগী গলায় বললেন। পূর্ণের বাবা চুপ করে আছেন, হয়তো বোনের কথার ওপর কিছু বলবেন না তাই। অংশ এবার আরো চেঁচিয়ে বলল, আপনার ভাই বুড়ো বয়সে বিয়ে করে বউ এনে বলবে তোমাদের নতুন মা এনেছি, সেসবে আপনার ফাজলামি মনে হয় না? বিয়ের বয়সী ছেলেরা বিয়ে করে বউ আনলে ফাজলামি হয়ে যায়? লজ্জা করেন আপনার ভাইয়ের? ছেলেদের কোনো প্রয়োজনে যখন কেউ মাথা ঘামায়নি, তবে আজ ছেলেরা মেয়ে ভাগিয়ে আনলো না বিয়ে করে আনলো, সে বিষয়ে কথা বলার সাহস কি করে হয়? আমার আর ওই মেয়েটার সামনে অংশের এমন সব কথাবার্তায় লজ্জার অপমানে তার বাবার মুখটা থমথমে হয়ে গেল। বিব্রতকর অবস্থায় পড়লেন রানু আন্টি। আমি আর অংশের বউ পূর্ণ লজ্জায় পড়েছে, তা ওর চেহারা স্পষ্ট। কিন্তু তার ফুফু ঠিক আগের মতোই গর্জে উঠলেন, বেদ্যপ পোলা, বাপেরে লইয়া যা মুখে আইয়ে তাই কস। নিজে তো বেদ্যপ আসিলি, এখন এই ব্যাগ গুলানের সামনে এইসব কইয়া এগরেও খারাপ বানাইবা চাইছিস। মন কয় তোরে এক্কেরে থাপড়াইয়া গাল লাল করে দি। অংশ এবার আরো কিছু বলবে, তার আগেই ফুফু টেবিল ছেড়ে চলে গেলেন। শ্বশুর মশাই লজ্জায় পড়ে চুপচাপ চলে গেলেন। অংশের মুখের দিকে তাকালাম, এখনো তার চেহারা লাল হয়ে আছে রাগে। পূর্ণ চুপচাপ চলে গেল রুমে। আমি এবার মেয়েটির দিকে তাকাতেই চমকে গেলাম। এ কি, মেয়েটা তো ভয়ে কাঁপছে। আমি একটু এগিয়ে মেয়েটাকে ধরতে যাব, তখনই মেয়েটা ধীর পায়ে পিছিয়ে নিজের ঘরে চলে গেল। রানু আন্টিও চলে গেছেন আগে, রয়ে গেছে শুধু আমি আর অংশ। মনের মধ্যে কিছু প্রশ্ন আর অপরিমিত রাগ। চোখ তুলে তাকাতেই রাগটা মাথাচাড়া দিয়ে উঠল। একটু এগিয়ে গিয়ে প্রশ্ন করব, ঠিক তখনই অংশ ঝড়ের বেগে আমার সামনে এসে গলা চেপে ধরে একদম পেছনে দেয়ালে নিয়ে ঠেকালো। এতটাই চেপে ধরেছে যেন এই মুহূর্তে আমার দম আটকে যাবে, আমি প্রাণ হারাবো কয়েক সেকেন্ডই। নিঃশ্বাস গলায় আটকে আসছে। মনে মনে আল্লাহকে ডাকার চেষ্টা করলাম, হয়তো এখনই আমার জীবনের বাতি নিভে যাবে। মৃত্যুর সময় আমি কালিমাটা মুখে রেখে মরতে চাই, সে আশায় মনে মনে
একটাই চেষ্টা, কালেমা পড়ার। চোখ মুখ যখন উল্টে আসার উপক্রম, তখনই হঠাৎ নিস্তেজ হাতটাকে অনেকটা জোর করে উঠালাম আমি। নিঃশক্তি হয়েই কোনো মতো অংশের বাহুর নিচে স্পর্শ করলাম, আর অমনি অংশের হাত ছুটে গেল আমার গলা থেকে। শিউরে উঠেছে অংশ। কাতকুতু আজ আমার জীবন বাঁচালো। কোনো একদিন মজার ছলে অংশ বলেছিল, কাতকুতু সহ্য করতে পারে না সে, বাহুর নিচে আর পায়ের তালুতে। আজ আমি যখন যমদূতকে প্রায় দেখিয়ে ফেলেছিলাম, তখনই মনে পড়লো এই কথা, আর তাই অমন হাতে স্পর্শ করলাম অংশের বাহুর নিচে। লম্বা চওড়া মানুষটাকে নাগাল পাওয়া খুব একটা সহজসাধ্য ছিল না, তবুও আঙুলের ডগায় ছুঁতে পারায় জীবনটা রক্ষা পেল। কিন্তু এমন কেন করলো তা জানতে পারলাম একটু পরেই। এতটা বেহায়া না হলে চলছিল না। আমার ভাইকে বিয়ে করেছিস কেন, আমায় ফিরে পেতে? কণ্ঠে রাগ ঝরে পড়ছে অংশের। আমি তখনও লম্বা লম্বা শ্বাস নিচ্ছি। শরীর নিস্তেজ, দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়ছে। হয়তো এক্ষুনি জ্ঞান হারাবো। চোখে অন্ধকার দেখছি। চোখের সামনে অংশের মুখটা দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল। চোখ পিটপিট করে খুলেই দেখতে পেলাম দরজা অংশের বউ দাঁড়িয়ে আছে। মেয়েটা বড্ড মিষ্টি দেখতে। দেখলে শুধু দেখতেই ইচ্ছে করে আমার। মাথায় কারো স্পর্শ অনুভব করতেই মেয়েটির থেকে দৃষ্টি সরিয়ে ঘাড় বাঁকিয়ে দেখলাম মা আমার ডান পাশে মাথার কাছে বসে মাথায় হাত বুলাচ্ছে। এরপর একে একে চোখে পড়ল রানু আন্টি, অংশের ফুফু আর আমার বাবা দাঁড়িয়ে আছে। পূর্ণ অংশ আর তার বাবা কেউ উপস্থিত নেই এখানে। শোয়া থেকে বসতেই মা বলল, এখন কেমন লাগছে রে মা? গলায় কি খুব ব্যথা? গলায় ব্যথা? ও, মনে পড়েছে, অংশ আমার গলা চেপে ধরেছিল। তবে কি আমি সত্যিই জ্ঞান হারিয়েছিলাম? হবে হয়তো। তাছাড়া আমি বিছানায় এলাম কি করে? আমি ভাবছি, এরই মধ্যে বাবা বলে উঠলেন, আমি গাড়িতে বসছি। শশীর মা, তুমি ওকে নিয়ে জলদি এসো। কোথায় যাব? আমি প্রশ্ন করলাম। কোথায় যাব মানে কি? দাঁত মুখ খিঁচে বাবা বললেন, বুঝলাম না, এই সামান্য প্রশ্ন এতটা রেগে যাওয়ার কি হলো? আমি যাব না বাড়ি। যেদিন সম্পত্তি আমায় দেবে সেদিন যাব ফিরে। মায়ের দিকে তাকিয়ে বললাম কথাটা। বাবা তো এবার আমাকে প্রায় থাপ্পড় লাগাতে এগিয়ে এলো। ভাগ্যিস মা আর রানু আন্টি বাধা দিলেন। তোমার মতো নির্লজ্জ, বেহায়ার, এতটা অসভ্য মেয়ে এই দুনিয়ায় আর দুটো নেই। যখন যা মন চাচ্ছে তাই করছো। একটাবার ভাবো না, তোমার এসব ফালতু অকওয়ার্ড কাজকর্মে কতগুলো মানুষ সাফার করতে পারে। প্রেমিক তোমায় ছেড়ে অন্য মেয়েকে নিয়ে সুখে আছে, সেটা সহ্য করতে পারলে না, এলে তার ভাইকে বিয়ে করে তার বাড়িতে। এসো ক্ষান্ত নও, আবার প্রেমিকের হাতেই মার খেতে তার কাছে। বাবা স্টপ, আমি এমন কিছুই করিনি। অংশ নিজে এসে আমাকে খুন করতে চেয়েছে বলেই কান্না করতে লাগলাম। আমি ভালোবাসি অংশকে, তা কেউ কেন বুঝতে পারে না? আমার কষ্ট কেউ বোঝে না, আমার বাবাও আমায় ভুল বোঝে। একদম কান্না করবে না এখানে। ওঠো, বাড়ি ফিরে চলো। আর হ্যাঁ, যদি পূর্ণের সাথে সংসার করতেই চাও তবে অবশ্যই আমাদের বাড়ি থেকেই করবে। এখানে আর দ্বিতীয়বার পা রাখবে না। বাবা কথা শেষ করে বেরিয়ে যেতে উদ্যত হলেন, কিন্তু বাদ সাধল পূর্ণের ফুফু। মহিলা, বয়স হলো, গলার স্বর এখনো অনেক কঠোর আর স্পষ্ট। জান জান মাইয়া লইয়া, বেদব মাইয়া একলা একলাই বিয়া বয়। এরম মাইয়া আমাগো বাড়ির বউ হইয়া থাকবার পারব না। ফুফুর কথাটায় আমি সহ আরো দুজন ব্যক্তি লজ্জিত আর অপমানিত হলো। সে দুজন হলো রানু আন্টি আর অংশের বউ। কারণ তাদের দুজনেরই বিয়ে একা একাই হয়েছে। কোনো আত্মীয় স্বজন ছিল না, কোনো অনুষ্ঠান হয়নি। সময় করে বলবো তাদের বিয়ের ঘটনা। আপাতত আমার নিজেরটাই চলুক। মা এবার বলে উঠলেন, থামুন আপা, আপনি একটু বেশিই বলছেন এবার। আমার মেয়ে একা বিয়ে করলে আপনাদের ছেলেও কাউকে নিয়ে করেনি। বিয়েটা আমার মেয়ের আপনাদের ছেলের সাথে হয়েছে, তাই যা বলার আগে তাকে বলবেন।
আহ শারমিন, তর্ক বিতর্ক বন্ধ করো। এখানে আমরা কারোর সাথে ঝগড়া করতে আসিনি। শশীকে বলো চুপচাপ চলে আসতে। আমি যাব না বললাম তো। কেন শুনছো না তুমি? মা চলে যাও তোমরা। আমি বলার পরও বাবা শুনলেন না। আরো কিছুক্ষণ আমাকে ধমকে পরে মাকে নিয়ে চলে গেলেন। পূর্ণের ফুফু ফুসতে ফুসতে বেরিয়ে গেলেন ঘর থেকে। মহিলা বয়সের তুলনায় একটু বেশি তেজ দেখায়। আমিও কম না। হাড়ে হাড়ে শায়েস্তা করে ছাড়বো একদম। আমাকে বেয়াদ্দপ বলা বের করব, দাঁড়াও। বিড়বিড় করে এসবই বলতে গিয়ে আবার থেমে গেলাম। মহিলা আমায় বেয়াদব বলছে, আর আমি তো সত্যি বেয়াদবি করছি। ভুল তো কিছু বলেনি। রানু আন্টি অংশের বউকে ইশারা করতেই সে চলে গেল। ফিরে এলো 5 মিনিট পর, হাতে করে একটা প্লেট আর একটা বাটি নিয়ে। প্লেটে 3টা পরোটা আর বাটিতে সবজি। সকালে নাস্তা করিনি আমি। ওরা করেছে কিনা তাও জানি না। জ্ঞান ফেরার পর থেকে তো এসবই হইচই ঝগড়া চলল। শশী, এই খাবারগুলো খেয়ে নাও। অনেক বেলা হয়েছে, খিদে নিশ্চয়ই পেয়েছে। রানু আন্টি একদম আস্তে আস্তে কথা বলেন। আমার ভালো লাগলো কথাগুলো, তাই পরোটা ছিঁড়ে সবজি নিলাম খেতে। মুখে দেওয়ার আগে জিজ্ঞেস করে নিলাম, আপনারা খেয়েছেন? আন্টি বললেন, হ্যাঁ তিনি খেয়েছেন, কিন্তু অংশের বউ খায়নি। তাকে ভদ্রতা দেখিয়ে বললাম, বসো, তুমিও খাও। না আপু, আপনি খান, আমি পরে খাবো। বেশ। আমি আর কিছু না বলে পরোটা মুখে পুরে নিলাম। খাবার নিয়ে ভদ্রতা বেশিক্ষণ ভালো না। আগে পেট পূজা, বাদ মে কাম দুজা, হিন্দিতে একটা কথা আছে। আপাতত আমি সেই কথাটাই মেনে নিলাম। কিন্তু বিপত্তি, খাবার গিলতে চেষ্টা করেও গিলতে পারলাম না ব্যথায়। টপ টপ করে চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো আমার ব্যথায়। রানু আন্টি আর মেয়েটা দুজনে অস্থির হয়ে জিজ্ঞেস করতে লাগলেন, কি হয়েছে, কাঁদছি কেন? বললাম, গলায় ব্যথা, খাবার গিলতে পারবো না। আন্টি মাথায় হাত বুলিয়ে অংশের বউকে বলল, এগুলো নিয়ে যাও, আর বাটিতে করে পায়েস আনো। মেয়েটা একদম শান্ত প্রকৃতির, যে কাজটা বলা হয় চুপচাপ করে। আমি হলে কখনো এমনটা করতাম না। আমি তো 1 নম্বরের ঘাটতেরা স্বভাবের। বলতে হয় অংশের কপাল ভালো, তাই তো এমন মিষ্টি একটা বউ পেল। দুপুরে আমি আর রানু আন্টি কিচেনে রান্না করছি, আর অংশের বউ ঘরদোর সাফ করছে। কে বলবে আমি এ বাড়িতে নতুন বউ, কালই এসেছি। কোমর বেঁধে কাজে লেগে আছি। যে মেয়ে বাবার বাড়িতে 1 গ্লাস পানি ঢেলে খেতে বাড়ি শুদ্ধ লোক মাথায় তোলে, সে আজ কাজ করছে নিঃশব্দে। আশ্চর্য হলো সত্যি এটাই। কিন্তু ফুফু শাশুড়ি বজ্জাত মহিলা, সেই কখন থেকে একা একা বকবক করে চলছে। একবার আমায় নিয়ে কীর্তন করছে, একবার অংশের বউ, আর একবার রানু আন্টিকে নিয়ে। কপাল খারাপ বইলা বাপের বাড়ি আইছিলাম, আজ তার শাস্তি পাইতাছি। বাপ মা নাই দেখা আমার কথার কোনো দাম দেয় না কেউ। যার জেনতে মন লয় মাইয়া লইয়া আইয়া পড়ে। বেলা হাজা কাম কাজ বিয়া করতেও কেউরে ডাকে না, একলা একলাই হগল করে। বিলাপ করে বলে চলছে ফুফু, আর আমার তো হাসিতে পেট ফাটার উপক্রম ফুফুর কথাগুলো শুনে। রানু আন্টিকে বললাম, ফুফুকে আরেকটু রাগিয়ে দিয়ে আসি। এই না না, তাহলে এই ধরনের কথা আজ আর সারাদিনও শেষ হবে না। রানু আন্টি সতর্ক করলেন আমায়। আমি তো অসতর্কই বেশ আছি। তরকারিটা আন্টিকে দেখতে বলে গেলাম ফুফুকে আরো একটু রাগাতে। ফুফু, আপনার বিয়ে কি একা হয়েছিল নাকি সবাইকে নিয়ে? আমার কথা শুনে ফুফু বিলাপ করা বন্ধ করে তাকালেন আমার দিকে। ওই মাইয়া, দূর হ আমার চোখের সামনেতে। ঝাড়ি দিয়ে বললেন, বলেন না ফুফু, আপনার বিয়ে কিভাবে হলো? ওই সেমরি, কেমনে হইব আবার? অনুষ্ঠান করে হগল কুটুমরে দাওয়াত খাওয়াইয়া বিয়া হইছে আমার। 5 খান গরু জবাই কইরা 5 গ্রামের মানুষ খাওয়াইয়া হইছে আমার বিয়া। লাল জরি শাড়িখান পিন্দা পরে গেছি শ্বশুর বাড়ি। তগো মতো জামার হাত ধইরা ড্যাং ড্যাং কইরা আহি নাই।
মুখ টিপে হাসছি আমি ফুফুর কথা শুনে। ওদিকে সব শুনে মুখ কালো করে দাঁড়িয়ে আছে অংশের বউ। ফুফুর সাথে আরো কিছুক্ষণ এমন সব কথা বললে আবার গেলাম কিচেনে। লাঞ্চের সময় হয়েছে আরো আগে, কিন্তু আমার সেন্সলেস হওয়ার পর সময় নষ্ট হয়েছে অনেকটা। আমার শ্বশুর বাড়ি এলেন খেতে। নিজের ছোট্ট একটা ব্যবসা ওনার, তাই 3 বেলা সময় করে বাড়িতেই খেতে আসেন। উনি আসতেই রানু আন্টি ঝটপট খাবার বেড়ে দিলেন। ফুফু ও ভাইয়ের সাথে বসলেন খেতে। ওনাদের খাওয়ার পর রানু আন্টি, আমি আর অংশের বউ বসলাম খেতে। কিন্তু আমি এবারও শুধু পায়েসই খেলাম, অন্য খাবার গিলতে পারছি না বলে। খাওয়া শেষে যে যার ঘরে চলে গেলাম। এরই মধ্যে অংশের বউ দরজায় টোকা দিয়ে আমায় ডাকলো, আপু আসবো? ভাইয়া কল করেছে। কণ্ঠ শুনে চিনতে পারলাম। ভেতরে এসে ফোন দিল আমার হাতে। আমি ফোন কানের কাছে নিয়ে হ্যালো বললাম। কয়েক সেকেন্ড চুপ থেকে পরে কথা বলল পূর্ণ। শরীর কেমন এখন? ভালো। খাবার খেয়েছেন? হ্যাঁ। গলায় ব্যথা? হ্যাঁ। আপনার জন্য মোবাইল নিয়ে আসবো রাতে। সিম কি নতুন আনবো নাকি আপনার আগেরটাই? হুম। এভরিথিং ইজ ওকে অ্যান্ড ডান। বাই বলে কল কেটে দিলাম। হাবা হাসমত কোথাকার, ফোন দিয়ে একেবারে 14 গোষ্ঠীর খবর বলছে। আমি কি তোর বউ নাকি? এত কথা বলিস কেন আজাইরা? হু, কথাটা বিড়বিড় করেই খেয়াল হলো আমি তো তারই বউ। মোবাইলটা ফেরত দিতে মেয়েটি চলে যাচ্ছিল। আমি ডাকলাম তাকে, শোনো। জি। নিচের দিকে তাকিয়ে জবাব দিল, এখন কি ঘুমাবে? না, দুপুরে ঘুম আসে না আমার। আমতা আমতা করে জবাব দিল। বুঝলাম না, ওর কি স্বভাবই মিনমিনে নাকি আমাকে দেখলেই এমন করে? ও, না ঘুমালে বসো, আমরা গল্প করি। পরিচিত হয়ে একে অপরের সাথে কাল থেকে তো শুধু খাওয়া দাওয়ার প্রয়োজনেই কথা হলো। জি আচ্ছা, আমার সাথে নর্মাল ভাবেই কথা বলো, ফর্মাল হওয়ার দরকার নেই। কেমন যেন বস কর্মচারী টাইপ ফিলিং হয় নয়তো। কে জানে কি বুঝলো, একটু করে শুধু মাথা নাড়ল। এখানে বসো বলে আমার পাশে বিছানায় বসতে বললাম। মেয়েটিও চুপচাপ বসে পড়ল। প্রথমে নাম জিজ্ঞেস করলাম, ও জবাবে বলল মৌসি। মৌসি? আমার হৃৎপিণ্ড প্রথম শব্দেই থেমে গেল কিছু সময়ের জন্য। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে আবার জিজ্ঞেস করলাম, তার বাবার বাড়ি কোথায়? পড়ালেখা কতটুকু? বাবা কি করে? ওর মুখ থেকে সবটা শুনে এতটুকু পরিষ্কার, মেয়েটি অংশের আগের অফিসের বসের মেয়ে। এই সেই মেয়ে যার জন্য অংশের সাথে আমার অনেকবার ঝগড়া হয়েছে। এই মেয়ে জন্মদিনের জন্যই অংশ আমার জন্মদিনে উপস্থিত হতে পারেনি গত বছর। একই তারিখে জন্ম আমার আর মৌসির, পার্থক্য শুধু 3 বছরের। আমার জীবনে এই 3 সংখ্যাটাই অশুভ একটা সংখ্যা। অংশের সাথে সম্পর্কের মেয়াদ 3 বছর। আমার আর মেয়েটির বয়সের পার্থক্য 3 বছর। আমার আর অংশের বয়সের পার্থক্য 3 বছর। আমার আর পূর্ণের বয়সের পার্থক্য 3 মাস। এমনকি আমার আর অংশের চুমু খাওয়ার সংখ্যাও 3। কি আশ্চর্য রকম ভাবে 3 আমার জীবনে ধ্বংসাত্মক সংখ্যা হয়ে দাঁড়িয়েছে। দেহ মন জুড়ে বিষাদের উপস্থিতি টের পাচ্ছি আমি। এই মুহূর্তে এই মেয়েটির আমার চোখের সামনে থাকাটা বিপজ্জনক, তাই ওকে বলে উঠলাম, নিজের ঘরে যাও, আমি ঘুমাবো, মাথা ব্যথা করছে। সে আর কোনো কথা না বলে চলে গেল। আর আমি মাথার উপর বালিশ চাপা দিয়ে শুয়ে পড়লাম। কান্না পাচ্ছে খুব। অংশকে আমি ভুলবো কি করে? তাকে ছাড়া বেঁচে থাকা প্রতি মুহূর্তে মৃত্যুর স্বাদ গ্রহণ করা আমার জন্য এক কথা, বুকের ভেতর ছটফটিয়ে প্রাণ পাখিটা আমায় ছেড়ে যেতে চাইছে। পার্থিব ক্ষণিকের সুখ আমার অপার্থিব যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভালোবাসলে কি সবাই এতটা কষ্ট পায়, নাকি কষ্ট শুধু আমার ঝুলিতেই ছিল? মনের যন্ত্রণায় কাঁদতে কাঁদতে একসময় চোখ লেগে গেছে আমার। সন্ধ্যায় ঘুম ভাঙলো আমার এক পুরুষ কণ্ঠ শুনে।
ঘুমের ঘোরে কণ্ঠটা শুনতে একদম অংশের মনে হলো। চোখ খোলার পর সেই কণ্ঠ পূর্ণের মনে হলো, আর সামনে দাঁড়িয়ে ডাকছিল পূর্ণই। তবে ঘুমের ঘোরে কণ্ঠটা ওরকম লাগলো কেন? আপনার কি শরীর খুব খারাপ? আমি ভালো করে চোখ খুলে দেখলাম, না, এটা পূর্ণই। হয়তো ঘুমের আগে অংশ কিনে ভাবছিলাম, তাই এমনটা লেগেছে। পূর্ণ আবারও প্রশ্ন করলো, আমার শরীর কেমন? আমি বললাম, ভালো আছি এখন। তারপর আর কোনো কথা বলেনি পূর্ণ, চলে গেছে রুম থেকে। একটা জিনিস খেয়াল করলাম, কাল থেকে পূর্ণ এই ঘরে আসে, নিজের জিনিসপত্র নেয়, কিন্তু তারপর আর দাঁড়ায় না। ওকে অন্য রুমে থাকে। কাল রাতেও তো কিছু কাগজপত্র হাতে বের হলো, মনে হয়েছে অফিসের কাগজপত্র। ধ্যাত, আমি কেন তার কথা ভাবছি? বাথরুমে যাওয়া দরকার, কিন্তু এই বাড়িতে বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে যেতে হয়। ওহ, এত বড় একটা রুম, ভেতরে তো বিশাল একটা বাথরুম করা যায়, তা না, বাইরে পাবলিক টয়লেট বানিয়ে রেখেছে। একা একা বক বক করে চলে গেলাম বাথরুমে। দরকারি কাজ সেরে মুখ হাত ধুয়ে রুমে এলাম। এ রুমে ছোট্ট একটা ড্রেসিং টেবিল আছে, পুরানো আমলের। সেটার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। একদিনই চেহারা এত পরিবর্তন? হুম, কোনো বিশেষ কিছু না, চোখ মুখ ফোলা, এই পরিবর্তন। আর তার কারণ কান্নার প্রচুর পরিমাণের ঘুম। নিজের গাল মুখে হাত দিয়ে দেখছিলাম, তখন চোখ পড়ল গলায়। দুপাশে লালচে হয়ে আছে, এতটা জোরে চেপে ধরেছিল। আমাকে কি সত্যি খুন করার ইচ্ছে ছিল তার? আর এতটা রাগ কি শুধু তার ভাইকে বিয়ে করেছে বলে? আলমারিতে কয়েকটা শপিং ব্যাগ আছে, চেক করে নিন, তাতে আপনার প্রয়োজনীয় কিছু জিনিস রয়েছে। পূর্ণ পেছন থেকে বলে উঠল, এই ছেলেটা কখন হুট করে চলে আসে, আবার চলে যায়, আমি টেরই পাই না। আলমারি খুলেই দেখলাম কয়েকটা ব্যাগ। সবগুলো ব্যাগ বিছানায় রেখে সব বের করতেই আমার চোখ কপালে। আমি ব্যবহার করি এমন সব কসমেটিক্স থেকে শুরু করে দুজোড়া জুতো আছে, একটা পার্স আর মোবাইলও আছে। অবাক না হয়ে পারছি না, সব আমার পছন্দের ব্র্যান্ডের। এই ছেলে এত কিছু কি করে জানলো? আর সবচেয়ে বেশি খুশি হয়েছে আমি, তা হলো চুড়ি দেখে। নীল রঙের কাচের চুড়ি, এক নয়, দুই নয়, প্রায় শখানেক চুড়ি, আর সব নীল রঙের। চুড়িতে আমার বরাবরই দুর্বলতা, আর একসাথে এতগুলো, আমার মুখ দেখার মতো ছিল। একটু আগেও যে আমি আমার প্রাক্তনের কথা ভেবে বিধ্বস্ত, বিরয়ী হয়ে কান্নায় ভেঙে পড়েছিলাম, আর এখন এই নীলের মোহে সব ভুলে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ বনে গেছি। রাতের খাবার খেতে টেবিলে সবাই এক হয়ে বসতেই হন্তদন্ত হয়ে অংশ এলো কোথা থেকে। আমি খাবার নাড়াচাড়া করে যাচ্ছি অনেকক্ষণ ধরেই। অংশকে দেখে সেটাও বন্ধ করে দিলাম। তার হাতে অনেকগুলো হাওয়াই মিঠাই। আর চোখে তাকালাম মৌসির দিকে। এ বাড়িতে বাচ্চা নেই একটাও। আর ছোট বলতে মৌসি, মানে মিসেস মৌসি ইমতিয়াজ। তবে কি তার জন্য এনেছে অংশ এগুলো? হাওয়াই মিঠাই আমার ফেভারিট, তা অংশ জানে। প্রায় আমরা একসাথে ঘুরতে গেলে অংশ যেখান থেকেই হোক, যেভাবেই হোক, হাওয়াই মিঠাই আনতো। বিষাদ ভরা জীবন আমার, ভুলে ভরা আমি। পূর্ণ খাবার খাচ্ছে আর আমায় দেখছে লুকিয়ে, তা আমি ঠিক বুঝতে পারছি। অস্বস্তি হচ্ছে খুব এখানে থাকতে। অংশ টেবিলের সামনে এসে আমার আর পূর্ণের মাঝামাঝি জায়গায় হাওয়াই মিঠাইগুলো রেখে বলল, রাস্তায় একটা বাচ্চা ছেলে বিক্রি করছিল, তাই নিয়ে এলাম। অনেকগুলো আছে, সবাই খেয়েও পড়ে। আমি এবার আর বসে থাকতে পারলাম না। এটাই আমার অংশ, রাস্তায় পথ শিশু, ফুল বিক্রেতার ছেলে মেয়ে কিংবা হাওয়াই মিঠাই বিক্রি করে এমন ছোট বাচ্চা দেখলেই সে সব কিনে নিত। উদ্দেশ্য থাকতো, গরিব বাচ্চাটা যেন কম পরিশ্রমে নিজের জিনিসগুলো বিক্রি করে খুশি মনে বাড়ি ফিরতে পারে। আজও এমনই করেছে। আমি ভীষণ লোভী হয়ে পড়ব এমন অংশকে দেখতে থাকলে। প্রতিশোধের জায়গায় পুনরায় তাকে ফিরে পেতে চাইব। এতে না আমি ভালো থাকবো, না অংশ, না মৌসি, আর পূর্ণ। উফ, এই একটা জায়গায় আমি অপরাধী ভীষণ ভাবে।
এই ছেলেটাকে কেন আমাদের মাঝে টানলাম? ছেলেটা নিঃসন্দেহে সাধারণ, সহজ সরল একজন মানুষ। খাবার টেবিল ছেড়ে চলে এসেছি। পেছন থেকে ফুফুর গলার আওয়াজ শোনা গেল। উনি একাধারে বকে যাচ্ছেন আমায়। তবে ভালো একটা ব্যাপার, উনি অকথ্য ভাষায় গালি দেন না, তাই সয়ে যেতে পারি। রাত প্রায় 10টা বাজে। দিনে ঘুমানোর ফলে আমার চোখে ঘুমের ঘও নেই এখন। পূর্ণকে দেখলাম রুমে এসে ট্রাউজার আর একটা পাতলা টি শার্ট নিয়ে বের হয়ে গেল। যাওয়ার আগে আমাকে বলে গেছে আমি যেন বাবাকে ফোন দিয়ে একটু কথা বলি। তারা হয়তো চিন্তিত আমায় নিয়ে, কিন্তু আমি করব না ফোন কাউকে। গো ধরে রইলাম। পূর্ণ বোধহয় অন্য রুমে ঘুমাবে আজও, তাই চলে গেছে। মনে মনে আলহামদুলিল্লাহ বললাম। আমিও চাই না এক ঘরে থাকতে তার সাথে। ভাগ্যিস পূর্ণ অন্য ছেলেদের মতো নয়, বইয়ের ওপর জোর খাটাতে আসে না। হয়তো সত্যিই আমায় ভালোবাসে, তাই এতটা ছাড় দিচ্ছে। ঘুম আসবে না, তাই রুম ছেড়ে বের হলাম। এবারই তো অল্প একটু খোলা জায়গা আছে সামনে, তারপর মেন গেট। সবাই যার যার ঘরে। আমার একটু হাঁটাহাঁটি করার অভ্যাস আছে, তাই ভাবলাম ওই খোলা জায়গায় হেঁটে আসি। ওদিকটায় লাইটও আছে, তাই অন্ধকারের ভয় নেই। দরজার কাছে যেতেই দেখলাম দরজা খোলা। তার মানে বাড়ির কোনো এক সদস্য এই মুহূর্তে বাইরেই আছে। কিন্তু কে? মনের মধ্যে ভয় কাজ করছে না আমার। বের হয়ে খোলা জায়গায় হাঁটতে হাঁটতে উত্তর দিকে শিউলি ফুলের গাছের কাছে গেলাম। এখানে একটা শিউলি ফুল গাছ আছে, তা আমি দেখিনি আগে। শুধু জানতাম অংশই বলেছিল তাদের বাড়িতে উত্তর দিকে শিউলি ফুল গাছ। তার প্রিয় ফুল শিউলি, আর তাই সে নিজেই স্কুলে পড়াকালীন সময়ে তার নিজের ঘরের দিকে সেটা লাগিয়েছে। তার ঘরের জানালা আর বেড উত্তরমুখী। আমি এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল আবছা আলো একটা পুরুষ অবয়ব। লম্বা চওড়া স্বাস্থ্যবান একজন। তার মানে এটা অংশ, কারণ পূর্ণ অংশের চেয়েও শর্ট। আর পূর্ণের চুলগুলো সবসময় পরিপাটি, কেমন যেন লেপ্টে থাকে মাথায়। আর এখানে যে দাঁড়িয়ে আছে তার চুল এলোমেলো, জাকরা কিছুটা। এটা অংশই। তাকে দেখে আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না, এই আধো আলো আধো অন্ধকারে। আমি ফিরে যাওয়ার জন্য পা বাড়াতেই আচমকা থাবা বসিয়ে হাত ধরে নিল অংশ আমার। ও কাছে আসতেই নাকে লাগলো উৎকট গন্ধ। খেয়াল করলাম তার হাতে জ্বলন্ত সিগারেট। এখানে কেন এসেছ? সেই কৈফিয়ত কি তোমাকে দেব? দিতে হবে। কেন এসেছো আর কি ভেবে এসেছো? আমাকে ফিরে পাবে ভেবে থাকলে ভুলে যাও শশী, আর যত দ্রুত সম্ভব আমার ভাইয়ের জীবন থেকে সরে যাও। কি মনে করো নিজেকে? হ্যাঁ, প্রিন্স হ্যারি, নাকি বাংলাদেশের সব মেয়ের ক্রাশ শেখ তন্ময়? তোমাকে ফিরে পেতে চাইবো কোন দুঃখে বলো তো? তোমার মতো সেকেন্ড হ্যান্ড বসের সম্পত্তির লোভে তার মেয়ের পিছে পড়ে থাকা ছেলেকে আমি ফিরে পেতে চাইবো? আমি শশী রায়হান চাইবো? ভাবলে কি করে? তোমার মতো ফালতু মিডল ক্লাস ছেলের চার্ম দেখে তোমার পিছনে পড়ে থাকবো ভাবো কি করে? ভালোবেসেছিলাম, তবে সেই ভালোবাসা ইমতিয়াজ আহমেদ অংশের লোভের নিচে দেবে অনেক আগেই শেষ হয়ে গেছে। রাগে আমার গা রিরি করছে। মন বলছে আরো কিছু গালি, খুব ভয়ানক কিছু গালি দিতে, কিন্তু তা আর করতে পারলাম না। কারণ সামনের জানালায় একটা মানবীর অবয়ব দেখা গেল। শাড়ির আঁচল উঠছে একটু একটু। ওটা মৈশী, কারণ সেই ঘরটা অংশের। আর মেয়েটা হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরই দেখছে। তাই এই মুহূর্তে জায়গাটা ছেড়ে চলে যেতে চাচ্ছি, কিন্তু যাওয়ার আগে হুট করে এক অকল্পনীয় কাজ করে বসলাম। ফট করে অংশের হাতে সিগারেটটা নিয়ে তার এই হাতের কবজিতে চেপে ধরলাম। সিগারেটটা চেপে ধরে আমি অংশের মুখের দিকে তাকালাম। তার চোয়াল শক্ত, চোখ লাল হয়ে গেছে, অথচ একটা হিস করে আওয়াজ করেনি। আমার চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু ঝরতে লাগলো। ফেলে দিলাম সিগারেটটা। অংশ ছেড়ে দিল আমার হাত। আমি চলে গেলাম নিজের ঘরে, মানে পূর্ণের ঘরে। ঝিরিঝিরি বৃষ্টি। আমি অংশদের ল্যাবের বারান্দায় দাঁড়িয়ে হাত বাড়িয়ে দেখছি, আর বিড়বিড় করে বলছি, আয় বৃষ্টি জোরে, চুমু দেব তোরে, একটু জোরে এলে হাত দুটো মেলে।
ভিজবো আম। এই পাগলি, কি বলছে এগুলো? আরো কিছু বলার আগে অংশ আমার মাথায় পেছন থেকে গাঁটটা মেরে সামনে এসে প্রশ্ন করলো, ওফ। অংশ দিল তো মাথাটা ফুটো করে আমার। এভাবে কেউ মারে? মাথায় হাত ঘষতে ঘষতে বললাম বিরক্তি নিয়ে, এই ছেলেটা সবসময় আমার গুরুত্বপূর্ণ কাজগুলোতে সবসময় বাধা প্রয়োগ করে। কবে থেকে ভাবছি বৃষ্টিতে ভিজবো, কিন্তু একদমই সময় সুযোগ হয়ে ওঠে না। আজ আমার ক্লাসও শেষ, আবার বৃষ্টিও শুরু হয়েছে। সুবর্ণ সুযোগ হয়ে যাবে আজকে বৃষ্টিটা একটু বাড়লেই। তাই তো হাত বাড়িয়ে সন্ধি করার চেষ্টা করছিলাম বৃষ্টির সাথে, ছন্দ মিলিয়ে। কিন্তু অংশ সাহেব সেটা আর হতে দিল না। কি ব্যাপার শশী, ল্যাবের সামনে এসেছো কেন? বাহারে, এখানে কেন আসি আমি? অবশ্যই তোমার জন্য। তোমার ক্লাস শেষ, আর তোমাকে তো বলেছে আমার জন্য অপেক্ষা করতে হলে ক্যান্টিনে করবে। আমায় টেক্সট করে দিলেই তো হতো। তুমি জানো না, হৃদয় তোমাকে দেখলেই লাইন মারার চেষ্টা করবে। তবুও এখানেই কেন আসতে হবে? অংশ রেগে মেগে বলল কথাগুলো। আমার পাগল সাহেব রেগে গেছেন। তা দেখে আমি আশেপাশে একবার দেখি নিয়ে হুট করে জড়িয়ে ধরে পা উঁচিয়ে আলতো করে চুমু খেয়ে নিলাম তার গালে। এমন হুট করে চুমু খাওয়ায় অংশ ভেবাচেকা খেয়ে গালে হাত দিল নিজের। আর আমি তো লজ্জায় আবার বারান্দা থেকে বাইরে তাকালাম। সামনে একটু দূরে ক্যাম্পাসে শিমুল গাছের নিচে পূর্ণ দাঁড়িয়ে আমাদেরই দেখছে। শশী, সরে দাঁড়াও, গাড়ি আসছে তো। রানু আন্টি আমার হাত ধরে টেনে ফুটপাতে উঠিয়ে আনলেন আমায়। আর তখনই আমার সামনে দিয়ে সাই সাই করে একটা মাইক্রোবাস চলে গেল। ইস, আরেকটু হলে গাড়িটা আমার ওপর দিয়ে যেত। আজ সকালের নাস্তা শেষ করি আমি আর রানু আন্টি বেরিয়েছি মার্কেটে যাব বলে। তিনি ঘরের কিছু প্রয়োজনীয় কেনাকাটা করতে যাবেন। প্রথমে মৌসিকে নিয়ে বের হচ্ছিলেন, কিন্তু মৌসির ঘরকন্নার কাজকর্ম, জিনিসপত্রের ব্যাপারে একদমই জ্ঞান নেই। আমার যা অনেক আছে তা নয়, তবে মায়ের সঙ্গে প্রায়ই কেনাকাটা করতে যাওয়ার দরুন এসব ব্যাপারে কিছুটা ধারণা আছে। আর মৌসি তো কোটিপতি বাবার মেয়ে, হয়তো গ্লাসে জল ভরাটাও তার আয়ত্তে ছিল না। আর তাই আমি এসেছি, কিন্তু সিগন্যালের অপেক্ষা করছিলাম রাস্তা পার হব বলে। কিন্তু অতীতের ভাবনায় হঠাৎ এতটাই বিভোর হয়েছিলাম যে কখন ফুটপাত ছেড়ে রাস্তায় দাঁড়িয়েছি খেয়াল নেই। হয়তো রানু আন্টি না থাকলে এতক্ষণে চাপা পড়তাম। অবশ্য এতে বেশ ভালোই হতো। আমার অ্যাক্সিডেন্টে অংশের মনে চলা ভাবনারা তো সামনে আসতো। কি করতো অংশ? সে কি কষ্ট পেত? আর আমি যদি অ্যাক্সিডেন্টে মরে যেতাম, তবে কি কান্না করতো অংশ আমার জন্য? আমার ভাবনারা অবাধ্য হয়ে আবারও অংশকেই নিয়ে ভাবছে। আমি আসক্ত অংশের নেশায় আজও। তবে কেন করলাম পূর্ণ কি বিয়ে? প্রতিশোধ নিতে? ভালোবাসায় কি আদৌ শোধ প্রতিশোধ থাকে? আর এখানে কি অংশের কষ্ট বলে কিছু হবে, নাকি ওই বোকার মতো ছেলেটা কষ্ট পাবে আমার ভুলের জন্য? চাচা, এই গ্লাস সেটের দাম কত? রানু আন্টি এক্সের গ্লাস পছন্দ করেছে, আর আমি বলেছি দরদাম আমি করব। আন্টিও বললেন করো, আজ নয় কাল তোমাদেরও করতেই হবে নিজের সংসার গোছাতে। আমি তো সারা জীবন পাশে থাকবো না। আন্টির কথা একটু খারাপ লাগলো, তবে আপাতত ইমোশন সাইডে রেখে গ্লাস দাম করব। দোকানদার চাচা বললেন, খালা, একদম 600, তবে নিতে চাইলে 50 টাকা কম দেন। খালাকে চোখ বড় বড় করে তাকিয়ে প্রশ্ন করলাম দোকানদারকে, আপনারে কইছি? আমার দিকে ভয়ার্থ চোখের চেয়ে জবাব দিল দোকানদার, ওই মিয়া, ওই, আমাকে কোন দিক দিয়ে আপনার খালার বয়সী মনে হয়? হ্যাঁ, চোখে কি রঙিন চশমা লাগাইছেন? আমার বয়স এখনো 30 হয়নি। আমাকে বলে আমি এই 60 বছরের বুইড়ার খালা। কিনব না আপনার দোকানের গ্লাস। বেহুদা লোক, সাহস কত বড় আমাকে বলে খালা। রেগে চেঁচিয়ে চেঁচিয়ে বলছি কথাগুলো। ওদিকে
অন্যান্য দোকানের লোকজন সব হা করে আমার দিকে চেয়ে আছে। সবাই কেমন বিনোদন নিচ্ছে মনে হচ্ছে। রাগ তো আমার এমনিতেই বাড়তি, তার উপর আশেপাশে সবার তাকানো দেখে আগুনে ঘি ঢালা কারবার। আবার চেঁচিয়ে উঠলাম, ওই, কি দেখছেন আপনারা এমন করে? মুভি চলে, নায়ক নায়িকা রোমান্স করতেছে, যা না দেখলে মিস করে ফেলবেন। একদম চোখ গেলে দেব ড্যাব ড্যাব করে চেয়ে থাকলে। রাগে আমার মুখ থেকে অসঙ্গত কথাবার্তা চলে, সেটা নতুন কিছু না। কিন্তু কথা হলো, আমি যে হারে সবাইকে মেজাজ দেখিয়ে কথা বলছি, তাতে নিজেই নিজেকে পাগল ভাবছি। আশেপাশের মানুষ ধীর স্বরে অনেক কিছুই বলে গেছে, সেদিকে আমার খেয়াল নেই। কিন্তু রানু আন্টি যে বেশ লজ্জায় পড়েছেন, তা ওনার চুপচাপ দোকান থেকে বেরিয়ে যাওয়া দেখে বুঝেছি। 10 মিনিটের ভেতরে বড় সড় একটা সাইক্লোন তুলে অর্ধেক মার্কেটে তুফান চালিয়ে এখন আমিও চুপচাপ বের হলাম। সবাই এখনো আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। দুপুরে খাবার খেতে মৌসি আমায় ডেকে গেছে, কিন্তু আমার মোটেও ঘর থেকে বের হতে ইচ্ছে করছে না। মার্কেটে গিয়ে যা করেছি, তারপর আন্টি আর আমার সাথে একটা কথাও বলেনি। হয়তো রেগে আছেন, আমার সরি বলা উচিত। আসলে রেগে গেলে আমার আর হুঁশ থাকে না কোনো কিছুর। কিন্তু পরে মাথা ঠান্ডা হতেই সবটা ঠিক না ভুল ছিল তা বুঝতে পারি, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। এমন করেই তো পূর্ণের জীবনটা নষ্ট করলাম। আমার রাগ, আমার জেদ, আর বলি হলো পূর্ণ। মৌসি আবার এলো ডাকতে, এবার আর বসে না থেকে বের হলাম। রানু আন্টি খাবার সার্ভ করছেন ফুফুকে আর শ্বশুর বাবাকে। আমাকে দেখে কেউ কোনো কথা বলল না। আমিও না বলে মৌসির সাথে কিচেনে চলে গেলাম। রানু আন্টিও এলেন কিচেনে। সরি আন্টি, মাথা নিচু করে বললাম। আন্টি তরকারির বাটিতে তরকারি নিচ্ছিলেন। আমার মুখে সরি শুনে একটু দাঁড়িয়ে আবার চলে গেলেন। ফুফু আর বাবার খাওয়া শেষ হতে রানু আন্টি ডাকলেন, মৌসি, শশী, খেতে এসো। মৌসি যেতে আমিও গেলাম। চেয়ার টেনে বসে আবারও বললাম, আন্টি সরি, প্লিজ মাফ করে দেন। বাচ্চা বাচ্চা ফেস বানিয়ে বলতে আন্টি বললেন, থাক থাক, আর বাচ্চা সাজতে হবে না আপনাকে। 2 দিন পর বাচ্চার মা হয়ে যাবেন। আর হ্যাঁ, সরি দরকার নেই, শুধু মাথায় রেখো, স্থান কাল মানুষ সবটা বিবেচনা করে মুখটা চালাতে হয়। সব জায়গায় সব ব্যবহার খাটে না। বলে মাথা নাড়ালাম। বাকিটা আল্লাহ জানে কতক্ষণে বহাল রাখতে পারবো। এরপর টুকটাক কথার মাঝে খাওয়ার পর্ব শেষ হলো। পুরো সময় আমি আর রানু আন্টি কথা বললাম, কিন্তু মৌসি একটা কথাও বলেনি। মেয়েটার মুখ ভার লাগছে। কিছু কি হয়েছে? আমার সাথে যে কয়বার কথা বলেছে, ততবারই মনে হয়েছে নিজ ইচ্ছায় বলেনি, বলতে চায় না। তবে কি মৌসি কোনো কারণে আমার ওপর রেগে আছে? উফ, কাল রাতে তো মৌসি দাঁড়িয়েছিল জানালার সামনে, দেখেছিল আমাকে অংশের পাশে। এটাই কারণ হবে হয়তো। আমি অপরাধী পূর্ণের ছিলাম, এখন আবার মৈশিরও হয়ে গেলাম। শীতের হিমেল হাওয়া জানালার পর্দায় নিচে দাপুটে থাবা বসাচ্ছে। শীতবরি দেশ ছেড়ে যাবার পথে এই থাবায় জানালায় থাকা পর্দা ততটা কাবু হচ্ছে না। আজও আকাশে চাঁদ উঠেছে, কিন্তু তাতে আলো নেই। হয়তো আছে, মেঘের আড়ালে ঢাকা পড়ে, চোখে লাগছে না আমার। কি জানি, আমার খেয়াল তো প্রকৃতির এসব অনিন্দ সুন্দর লুকোচুরি হাওয়ার লুটুপুটিতে নেই। আমার খেয়াল তো এই মুহূর্তে আলমারির কপাট খুলে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির ওপর। সেই কখন থেকে এপাশ থেকে ওপাশে কাপড় রাখছে, আবার সরাচ্ছে। আজ অফিস থেকে ফেরার সময় আমার বাবার বাড়ি গিয়েছিল। মা আমার লাগেজ ভর্তি কাপড় চোপড় আর দরকারি অনেক জিনিস পাঠিয়ে দিয়েছে। পূর্ণের আলমারিটা 2 কপাটের, কিন্তু দুপাশের এক পাশ ভর্তি কম্বল, কাঁথা, বিছানার চাদর, পর্দা, কুশন, আরো অনেক কিছু। আর এক পাশ অর্ধেক ভর্তি তার নিজের স্যুট, কোট, ড্রেস, আর অর্ধেক তার ফাইলপত্র হাবিজাবি। এখন আমার জিনিসপত্র রাখার জন্য জায়গা করতেই বেচারা কখনো নিজের কাপড় চোপড়
বের করছে তো কখনো কম্বল চাদর বালিশ, তবুও ঠিকঠাক জায়গা করে উঠতে পারছে না। মেজাজ আমার এবার খারাপ হওয়ার পথে। এই ছেলে শুধু কি হাবা, এ তো 1 নম্বরের গাধা। এরে ইঞ্জিনিয়ার বানাইছে কে আল্লাহ জানে। অফিস থেকে এসে খাবার খেয়ে লেগেছে এই কাজে। 1 ঘন্টা হবার পথে, এখনো এনার কাজ হলো না। জাস্ট অসহ্যকর ছেলে একটা। এই সরো তো, আমার কাপড়ের জন্য জায়গা করবে তো? আমি করছি। 1 ঘন্টা ধরে শুধু এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে করে যাচ্ছে কাপড়কে। অকর্মার ঢেকি কোথাকার। বলে আমি বিছানা থেকে নেমে সোজা আলমারির সামনে গেলাম। তার কাঁধে হালকা করে ধাক্কা লাগিয়ে মাত্রই কাপড়ে হাত দিচ্ছি, আর তখনই পূর্ণ মিনমিন করে বলল, আমি তো আমার অফিসের একটা ফাইল খুঁজছিলাম। কি? পৃথিবীতে যা কিছু হয় বা ঘটে তার পেছনে সৃষ্টিকর্তা অবশ্যই কোনো না কোনো কারণ রাখেন। আল্লাহ তাআলা এই যে অংশকে আমার থেকে আলাদা করেছেন, তার পেছনেও নিশ্চয়ই কোনো কারণ রেখেছেন, যা আমি এখনো বুঝে উঠতে পারছি না। আচ্ছা, তবে কি পূর্ণ আমার জীবনে আছে, তার পেছনেও কি কোনো কারণ আছে? উফ, আমি কেন ওর কথা ভাবছি? অসহ্যকর ব্যক্তি একটা। এই ফালতু ছেলের কথা ভেবে আমি কেন ঘুম নষ্ট করছি আমার? ও তো ঠিকই নাক ডেকে ঘুমাচ্ছে। হো, আমিও ঘুমাই বলে ঘরের লাইট অফ করে শুয়ে পড়লাম। আর পূর্ণ আজও কিছু কাগজপত্র নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। সকাল সকাল চিল্লাচিল্লিতে ঘুমটা ভাঙলো। কি আজব বাড়ি রে বাবা, এত সকালেই কেউ চেঁচা এমন করে? কিন্তু কে চেঁচাচ্ছে দেখার জন্য হাই তুলতে তুলতে ঘর থেকে বের হতেই চক্ষু চড়ক গাছ। পূর্ণের ফুফু ব্যাগ বস্তা নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছেন। পাশে আমার শ্বশুর মশাই মুখ ভার করে বসে আছেন। রানু আন্টি ফুফুর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে পূর্ণ, অংশ আর মৈশিও। লও, আইসে তোমাগো নবাব নন্দিনী। এবার ক ভাই, তুমি কি কইবা? তোমার বউ একটু ইজ্জত দেয় কোনো মতন, অংশের বউ দেয়, কিন্তু তোমার ছোট পোলার বউ আমারে 2টা চোখে দেখবার পারে না। কাল চা খাইতাম চাইছি, দেখা কত্তাড়ি কথা শুনাইয়া দিল। আমাকে দেখেই ফুফু নেকা কান্না জুড়ে দিয়েছে আর এসব প্রলাপ বকছে। আর এতে সবার দৃষ্টি আমার দিকে। শ্বশুরমশাই তো সেই লেভেলে রেগে গেছেন তার বোনের অভিযোগ শুনে। কিন্তু আমি তো সহজ সরল বান্দা নই, পূর্ণার মসির মতো। ফুফুর কথা শেষ হতে তেরে গেলাম তাদের সামনে। সকাল সকাল ঘুমের মায়েরে বাপ করে বুড়ি আমার নামে নালিশ করে। বের করছে নালিশ। কি কি করেছি ফুফু আবার বলেন তো? চোখ মুখ কুঁচকে ফুফুর কাছে দাঁড়িয়ে প্রশ্ন করতে ফুফু এবার বললেন, দেখছো ভাই, তোমাগো সামনেই কেমন করে আহে মাইয়া। ফুফু আরো আহ্লাদে সুরে তার ভাইকে বলছেন। শ্বশুর মশাই এবার রেগে গেলেন। এই মেয়ে, সমস্যা কি তোমার? নিজের মতো করে বিয়ে করে চলে এসেছো, কেউ কিছু বলেনি বলে কি যা তা করে বেড়াবে? আমার বাড়িতে থেকে আমার বোনকেই তুমি কথা শোনাও, কোন সাহসে? বাড়াবাড়ি করলে এ বাড়ি থেকে বের করে দিতে আমি 1 মিনিটও ভাববো না। কথাটা মনে রেখো, আর এই মুহূর্তে আমার বোনের কাছে ক্ষমা চাও। কি? কি আবার কি? যা বলছি তা করো। আর পূর্ণ, তোমার বউকে বলে দিও এটা তার বাবার বাড়ি নয়। এখানে দ্বিতীয়বার এমন বেয়াদবি করলে এর ফল ভালো হবে না। শেষের কথাটা শ্বশুরমশাই পূর্ণের দিকে তাকিয়ে বললেন, কিন্তু পূর্ণ মুখ খুলল না। তবে অংশ কিছু বলতে যাচ্ছিল, বুঝতে পেরে আমি আগে মুখ খুললাম। এই যে শ্বশুর আব্বা, শুনুন। প্রথমত, বিয়ে করে মেয়েরা বাবার বাড়ি থেকে একাই আসে, 2-4 জন আরো নিয়ে আসে না সংসার করতে। আর দ্বিতীয়ত, আমি যতদূর জানি অংশ বলেছিল বাড়িটা আপনার নয়, উত্তরাধিকার সূত্রে আপনার বাবার কাছ থেকে পেয়েছেন, যা পরবর্তীকালে আপনার ছেলেরা পাবে। এ পর্যায়ে আমার কথা শুনে সবাই অংশের দিকে তাকিয়ে আছে, আর অংশ কটমট করে আমার দিকে। পূর্ণ একবার একবার করে নিশ্চয়ই সবাইকে দেখছে, কিন্তু এখানে আমার ভাববার মতো কিছু নেই।
আমার কথা শেষ হয়নি, তাই আবারও বলতে লাগলাম। আর তৃতীয়ত, ফুফুকে আমি চা দেইনি কথা সত্যি, তবে উনি পুরো কথা বলেননি। উনি চা চাইছিলেন, আমি বলেছি ফুফু আপনাকে দুধ গরম করে দেই, চা পাবেন না। আপনার নাকি কিছুদিন ধরে হাঁটুতে ব্যথা হয়, আবার নাকি রাতে ঘুমও হয় না, তাই চা নয়, আপনি দুধ, খেজুর আর কিশমিশ খাবেন। কিন্তু উনি তো আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে বললেন। আমি কথাগুলো বলার পরও আরো কিছুক্ষণ তর্ক চলল। পূর্ণ চুপচাপ আমার দিকে অপলক তাকিয়ে আছে, আর ঠোঁটে মুচকি হাসি, কিন্তু অংশ প্রচন্ড রেগে আছে, ঠিক আগের মতোই। আমার উপর রাগ করার অধিকার যে তার নেই, সেটা হয়তো ও ভুলেই গেছে। আর এই সুযোগে মনটা বলছে এই রাগের শেষ দেখতে। আমি আরো করলাম তর্ক তার বাবার সাথে। ফুফু অবশ্য চুপ হয়ে আছে অনেকক্ষণ ধরে, কিন্তু এবার আর অংশ সহ্য করতে পারল না আমার বেয়াদবি তার বাবার সাথে। একের পর এক তর্ক করেই চলছি, শেষ পর্যন্ত তাই হলো যা আমি চেয়েছি। অংশ রাগ দমাতে না পারে আমার সামনে এসে ঠাস করে কষে এক থাপ্পড় বসিয়ে দিল আমার গালে। পূর্ণ পেছন থেকে টেনে ধরল অংশকে। উপস্থিত সবাই হকচকিয়ে উঠল। রানু আন্টি আর মৈশি ভয় পেয়ে গেছে, কিন্তু ফুফুর ঠোঁটে ঈষৎ হাসির আভাস। পূর্ণের বাবাও কিছুটা অস্বস্তি বোধ করলেন, হয়তো তিনি এমন কিছু চাননি। আমার চোখে জল ছলছল করছে, কিন্তু গড়িয়ে পড়ছে না, আর আমি পড়তে দেবও না। কিন্তু পূর্ণের গলার স্বর শুনে চোখের জল সরে রাগ ভর করলো। শশীকে থাপ্পড় মারলে কেন ভাইয়া? অংশ জবাব দিল না। পূর্ণ আবারও বলল, আমার স্ত্রীর গায়ে হাত তোলার কোনো অধিকার নেই তোমার। ফালতু হাবা হাসমত মিনমিন করে বলে, আমার বউকে মারার অধিকার নেই। হো, তোর মতো অকর্মা ভেড়াকে যে কেন বিয়ে করতে গেলাম, মন তো চাচ্ছে তোর গলা টিপে এখানে মেরে ফেলি। তোর জায়গায় অংশ হলে তো এতক্ষণে তোর দুটো দাঁতই ফেলে দিত। রাগটাও করতে জানে না এই ভেড়া। কি আশ্চর্য ব্যাপার। এই পরিস্থিতিতেও আমার মনে আসছে অংশ কি করত, কি করতে পারে। তাকে আমি ঘৃণা করি, জাস্ট ঘৃণা। মনের ভেতর রাগ, ক্ষোভ, প্রতিশোধ দিনকে দিন বেড়েই চলছে অংশের ওপর। আজ ছুটির দিন বলে সবাই বাড়িতে। ফুফু আর ফিরে যাননি, তবে মুখও বন্ধ রাখেননি। কিছু না কিছু বলেই চলছে, কখনো মৌসিকে, কখনো রানু আন্টিকে। আমি সকালে সেই যে ঘরে এসেছি আর বের হইনি। সকালে পূর্ণ নাস্তা নিয়ে এসেছে, খাইনি। দুপুরও খেতে ডেকেছে, তখনও খাইনি। সারাদিন চুপচাপ বিছানায় পড়েছিলাম। পূর্ণ অনেকবার এসেছে ঘরে, কিন্তু খাওয়ার জন্য। ডাকা ছাড়া সে আর কোনো কথা বলেনি আমার সাথে। তবে আর চোখে বহুবার আমার দিকে তাকিয়েছিল, আমি টের পেয়েছি। সন্ধ্যার একটু আগে পূর্ণ কোনো কাজে বাড়ির বাইরে গিয়েছে। মৈশীও বিকেলে বাবার বাড়ি গিয়েছে, আজ হয়তো ফিরবে না। রানু আন্টি ফুফুর ঘরে আছেন, মাগরিবের নামাজ পড়ে বসেছেন সেখানে। গল্প করছে ফুফু, হয়তো অনেকটা সময় এভাবেই চলবে। আমি বিছানা ছেড়ে ওয়াশরুমে গেলাম, পেটে খিদের চাপ টের পাচ্ছি। মুখ হাত ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে দাঁড়াতেই টুং করে একটা আওয়াজ হলো। আমার মেসেঞ্জারে একটা মেসেজ এসেছে। পূর্ণের দেওয়া মোবাইলটা দিয়ে মেসেঞ্জারে ঢুকেছিলাম কাল। ওয়াইফাই কানেক্ট করে দিয়েছিল পূর্ণ, তাই মেসেজটা আসা মাত্রই পেয়ে গেলাম। হাত মুখ মুছে আলমারি থেকে একটা ড্রেস নিয়ে চেঞ্জ করে আসলাম আপাতত। পেটের খিদে মেটানোর উপায় খুঁজতে হবে। পূর্ণ অবশ্য বলেছিল ঘরে বাক্স ভর্তি বিস্কিটের প্যাকেট আর ড্রাই কেক আছে, কিন্তু কোথায় সেটাই বলেনি। তাই মন দিয়ে সেটাই খুঁজে চলছি। ইতোমধ্যে আরো কয়েকটা মেসেজ আসার শব্দ পেলাম। সেদিকে পাত্তা না দিয়ে বিস্কিটের সন্ধান করছি। অবশেষে পেয়েও গেলাম খাটের নিচে। এই ক্যাবলাকান্ত বিস্কিটের বাক্স খাটের নিচে কেন লুকিয়ে রেখেছিল? এতে কি কোনো গুপ্তধন আছে নাকি? থাক, ওসব পরে ভাবলেও চলবে। আগে দেখি কি কি আছে বলে বাক্সের মুখ খুলতে আমার খিদের মধ্যে বালি পড়ল। হা, এত পরিশ্রম করছি এই ল্যাক্সাস বিস্কিট খেতে,
আমি কি ডায়াবেটিসের রোগী? মেজাজ চরম পর্যায়ে ক্ষিপ্ত হলো। বিস্কিটের বাক্সটা উঠে আছাড় মারতে যাব, তখনই মেসেঞ্জারে কল এলো। বাক্সটা বিছানার ওপর রেখে মোবাইল নিলাম। অংশ কল করছে আমায়। গত 3 মাসেও নিজ থেকে আমায় একটা টেক্সটও করেনি, আর আজ কল। ধরবো না আমি। আমার গালে থাপ্পড় মেরেছে সে, আমাকে বেয়াদব বলেছে। অথচ কোনো একদিন এই বেয়াদব মেয়েটার জন্য সে রাতের পর রাত, দিনের পর দিন পাগলের মতো ঘুরেছে কলেজ ক্যাম্পাস, এমনকি আমার বাড়ির গেটের সামনে। দেওয়াল বেয়ে পিঠে ব্যথা পেয়েছে কতবার আমার সাথে দেখা করতে, শুধু আমারই জন্য। আজ সময়ের ব্যবধানে সেই মেয়েকে সে বেয়াদব বলে আখ্যা দেয়, থাপ্পড় মারে। কথাগুলো ভাবতেই আমার গাল বেয়ে তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। কল পরপর কয়েকবার বাজার পর রিসিভ করলাম। ছাদে আসো, কেমন যেন ধরে আসা গলায় বলল অংশ। আমি চেষ্টা করেও পারলাম না মুখ থেকে কোনো কথা বের করতে। চুপ করে আছি, তাই অংশ আবারও বলল, প্লিজ শশী, একটু আসো, প্লিজ 5টা মিনিটের জন্য হলেও আসো। অংশের কণ্ঠ বুকের ভেতর কোথাও একটা তীরের মতো বিঁধল। অংশ কি কাঁদছে? ঘর থেকে বের হয়ে একবার ফুফুর ঘরের সামনে গেলাম। এখনো গল্প চলছে তাদের, তাই সেখান থেকে বের হয়ে সদর দরজায় যেতেই দেখলাম দরজাটা খোলা। এবারে সিঁড়ি বাইরের দিকে, তাই ঘরের মেইন ডোর দিয়ে ছাদে যেতে হয়। আমি আগে কখনো যাইনি, কিন্তু এবারের পুরো ইনস্ট্রাকশনই মোটামুটি জানা আমার। অংশগত 3 বছরে তার বাড়ির প্রায় সব কিছু সম্পর্কে কথা বলেছিল, তাই আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। একতলা বাড়িটির ছাদ একদম লম্বাটে। বাড়িটা অবশ্য লম্বাটে নয়, এল সিস্টেম। বাড়িটা অনেকটা স্কুলের মতো, কিন্তু এবারের ছাদ লম্বাটে, কারণ এলের বাঁকা অংশের ঘরগুলোর ছাদ পাকা নয়, সেখানে টিনের ছাদ। ওই টিনের ছাদের ঘরগুলো অবশ্য অব্যবহৃত থাকে। ছাদে উঠে থমকে গেলাম আমি। রেলিং ঘেঁষে অংশ দাঁড়িয়ে আছে, আঙুলের ফাঁকে আজও জ্বলন্ত সিগারেট তার। তার একটু সামনে একটা সাদা বাক্স, অনেকটা বিরিয়ানি বক্সের মতো। আমি এসেছি টের পেয়ে অংশ সিগারেটটা নিচে পায়ের কাছে ফেলে পা দিয়ে মারিয়ে দিল। থ্যাংক ইউ শশী বলে অংশ একটু এগিয়ে এলো। এগিয়ে গেলাম আমিও। একদম মুখোমুখি আমরা। ছাদে আলাদা কোনো বাতি নেই। আকাশের চাঁদটা আজ আগের থেকেও ভরাট। আলো বেশ, আজ কালকের থেকে বেশি। চাঁদের শুভ্র আলোয় সাদা টি শার্ট পরা অংশকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, খুব কাছ থেকে। এতটা স্পষ্টভাবে আজ ঠিক 3 মাস পর দেখছি আমি ওকে। 3 মাস আগে দেখেছিলাম এমন করে, না না, এমন করে নয়, এর চেয়েও গভীরভাবে। তাকে আলিঙ্গন করে কেঁদেছিলাম সেদিন, শুধু তাকে হারিয়ে ফেলেছি বলে। কত আকুলি বিকুলি করে বলেছিলাম, অংশ বলো তুমি যা বলছো সব মিথ্যে, তুমি বিয়ে করনি। কিন্তু না, সেদিন অংশ আমাকে নিজের থেকে ছাড়িয়ে চলে এসেছিল, আর আজও ঠিক ততটাই কাছে। পার্থক্য শুধু এইটুকু, আমি তার বুকে পড়ে আজ কাঁদতে পারবো না। আমার বিবেক বলছে আমার এখানে আসাই উচিত হয়নি। বেহা মন বলছে আজও আবার জড়িয়ে ধরতে তাকে, নিজের সকল কান্না এই বুকেই বিসর্জন দিতে। শশী, আবারও ডাকলো অংশ আমায়, আমার হাতটা ধরে। আমি তার মুখের দিকে তাকে অবাক হচ্ছে। তার ফর্সা চোখ মুখ রক্তরঙা হয়ে আছে, যেন একটু স্পর্শ করলেই চামড়া ফেটে রক্ত গড়িয়ে পড়বে। আমার বুকে কষ্টের একটা নদী তৈরি হয়ে গেছে শশী, তুমি কি সেই নদীর একটা অংশ নিবে? আমি বড্ড অসহায় হয়ে পড়ছি দিন দিন। একটু কি আমার কষ্টের নদীতে সাঁতার কাটবে? কি করুণ শোনালো অংশের গলা। ভালোবাসা এত বিষাদময় কেন? কোন কষ্টের নদী হয়েছে তার বুকে? সেই নদীর নামটা কি আমার নামে নাকি মৌসির? ভাগ আমায় দিতে চাচ্ছে অংশ, তবে কি সেই কষ্টের নদী আমার নামে? মনে মনে কত কিছুই ভাবছি আমি, অথচ আমার ভালোবাসার মানুষটা আমার দিকে তাকিয়ে আছে সহায় সম্বলহীন মানুষের মতো। আচ্ছা অংশ কি আমায় বলবে, শশী
আমি পারবো না তোমায় ছেড়ে থাকতে। চলো, আমরা আবার আগের মতো হয়ে যাই। আজও রাতে পূর্ণ নিজের সব দরকারি জিনিস নিয়ে চলে গেল অন্য রুমে। প্রত্যেক দিন মনে কৌতূহল হয় ও অন্য রুমে কেন যায়, কিন্তু আজ আর হলো না। বরং আজ খুব করে চাইছিলাম কখন সে চলে যাবে রুম ছেড়ে। আমি দরজা বন্ধ করে দেব। একা থাকতে চাই, একদম একা। একা থাকলেই করা সম্ভব যা আমি চাই। পূর্ণ যেতেই দরজা বন্ধ করে আমার পাশটা খুলে চেক করলাম। না, আমার দরকারি জিনিসটাই নেই এতে। আবার দরজা খুলে ড্রয়িং রুমে গিয়ে কর্নার শোকেস থেকে ছোট্ট বক্সটা বের করে নিজের ঘরে নিয়ে এলাম। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।